সরাসরি কিছু কথা আছে যে এসএ নোট থেকে শুরু হয় এবং সেটা এবি নোট থেকে আলটিমেটলি সমস্ত ইসে চলে যায়, কার্ডিয়াক টিস্যুতে চলে যায় এবং এসএ নোট রেট বেশি এবং এই পেসমেকার হিসাবে কাজ করে। ও স্লাইড শো হয় নাই, দেখলাম তো স্লাইড শো গেলে না, এখন হচ্ছে তো, দেখা যাচ্ছে তো। না, নিচে কাপের ও আচ্ছা, এই কাপ শেয়ার হয় না, মানে বড় করো নাই, বড় করিনি, এই তো। জি স্যার। হুম, আচ্ছা, এসএ নোট প্রায় 100 বিট দিতে পারে এবং মায়োকার্ডিয়াল সেল 30 বিটস দিতে পারে। এর মাঝখানে টিআইবি নোট এগুলা বিভিন্ন রকম দেয়। ইসিজি এগুলো দেখার দরকার নেই। ইসিজি আসলে কিভাবে তৈরি হয়, ইসিজি মানে যেটা ইন্ট্রিনসিক লিড যেটা আছে বা একটা রিদম যেটা আছে, এটা খুবই ছোট হিসাবে আসে। আমরা যেটা দেখি সেটা হলো একটা রিফ্লেকশন দেখি, ইন্ট্রিনসিক ওয়াইড রিফ্লেক্ট, মানে ডাইরেক্টলি ইসিজি না, হার্টের উপরে ডাইরেক্টলি লাগানো না, হার্টের অনেক দূরে লাগানো, এই জন্য এটা ইন্ট্রিনসিক ওয়াইড রিফ্লেকশন বলে। বিভিন্ন জায়গায় ইলেকট্রোড গুলা লাগানোর পরে এরকম সব সিগন্যাল গুলো একটা জায়গায় আসে, এটার প্রসেস করে লিড সেন্সর বা অ্যাম্পলিফাই করে, এরপর এটা আইদার ডিসপ্লে করা যায় অথবা এটাকে রেকর্ড করা যায়। এইভাবে দুইভাবেই করা যায়। এটাই ইসিজি এবং এর পেপার স্পিড থাকে 25 এবং ভোল্টেজ স্কেল থাকে হলো 10 মিলিমিটার, যা 1 মিলিভোল্ট এরকম এগুলো থাকে, এগুলো জানেন আপনারা। এবং রাইট আর্ম যেটা থাকবে লেগে ছাড়ে, এটা নিউট্রাল থাকে। এগুলো আপনাদের পি কিউ আর এস টি এইভাবে দেখতে হয়। এক্সিস দেখার জন্য নর্মাল এক্সিস -30 থেকে 90 পর্যন্ত যদি থাকে তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন থাকে, আর +90 থেকে +180 পর্যন্ত এটা লেফট রাইট এক্সিস ডেভিয়েশন থাকে, এবং নর্মাল এক্সিস -30 থেকে +30 পর্যন্ত এটা নর্মাল এক্সিস। এবং এটা ভাগ করার জন্য এই সিম্বাইসিস পিভিস এবং সি ইনটু সিম্বাইসিস পিভিস থেকে শুরু করে একটা এবং মানে রাইট এক্সিস 1 বরাবরে একটা রাইখা 360 ডিগ্রি অ্যাঙ্গেল করে করা হয়। পুরোটার উপর নিচে দুই ভাগে ভাগ করে, উপরেরটা নেগেটিভ, নিচেরটা পজিটিভ। এবং কুইক অ্যাসেসমেন্টের জন্য কিভাবে দেখবেন, যদি দেখেন 1 এবং এবিএফ যদি দেখেন, দুইটা লিড দেখলেই বলা যায় 1 এ যদি নেগেটিভ থাকে এবং এবিএফ এ যদি পজিটিভ থাকে তাহলে এটা রাইট এক্সিস ডেভিয়েশন। আর মানে 1 এ যদি নেগেটিভ থাকে, এবিএফ এ পজিটিভ, এটা রাইট এক্সিস ডেভিয়েশন। অনেক কি ভুল করতেছি, 1 এ যদি নেগেটিভ থাকে এবং এবিএফ এ পজিটিভ, রাইট এক্সিস। 1 এ পজিটিভ, এবিএফ এ নেগেটিভ, এটা লেফট এক্সিস ডেভিয়েশন। সিম্পল দুইটা দিয়েও আমরা ক্যালকুলেট করতে পারি, কারণ 1 এবং এবিএল এই দুইটা হলো পরস্পর রাইট অ্যাঙ্গেলে দ্বারা করানো, একটার থেকে জাস্ট রাইট অ্যাঙ্গেলে দাঁড়ানো। নর্মাল সাইনাস রিদম বলতে গেলে আবার 4টে জিনিস লাগবে। একটা রেট থাকতে হবে নর্মালের মধ্যে 60 to 100, আর অরিজিনেট ফ্রম এসএনএড হবে
conduction through normal conductive tissue, conduct normal velocity এবং normal velocity এর মধ্যে যাবে। যে এই ইসের থেকে যদি আসে পার্কে মাঝখান থেকে যদি কোনো কন্ডাক্টিভ টিস্যু থাকে ডব্লিউপিডব্লিউ, এইটা সাইনাস হবে না, এসএ নোড থেকে আসতে হবে। এবি নোড থেকে যদি কিছু আসে সেটাও সাইনাস নোড হবে না, অথবা নোডাল রিদম, এটা সাইনাস আসবে না। সাইনাস রিদম হইতে হলে এই নর্মাল সাইনাস রিদম বলতে গেলে এই চারটা জিনিস থাকতে হবে কন্ডাকশন সহ। অ্যারিথমিয়া ডেফিনিশন: ডিস্টারবেন্স অফ ইলেকট্রিক্যাল রিদম অফ দি হার্ট। অ্যারিথমিয়া সিম্পলি যদি এটি বলেন এটাও যথেষ্ট, যেহেতু যোগ করা হয়েছে। অ্যারিথমিয়া মানে ডিস্টারবেন্স অফ রিদম। আর এটা যদি বলতে পারেন যে ভেরিয়েশন ফ্রম নর্মাল হার্ট রেট অ্যান্ড রিদম, তাও হয়। এটা শুধু রিদম বলছে, এটা রেট অ্যান্ড রিদম বলছে। অ্যারিথমিয়ার ইটিওলজি, এটা স্ট্রাকচারাল হার্ট ডিজিজ হতে পারে, নর্মাল হেলদি হার্টেও হতে পারে। যেমন সাইনাস টেকিকার্ডিয়া, এটাও তো এক ধরনের অ্যারিথমিয়া। এটা তো ওরি অ্যাংজাইটি, টেনশন, টিকপি, অ্যালকোহল শেখানো হয়। তারপর হলো প্রিমেচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টস, এই তো নর্মাল হেলদি হার্টে যে কোনো সময় হইতে পারে। কাজেই অ্যারিথমিয়া হইলেই যে হার্ট অ্যাবনর্মাল আছে তার বলার কোনো সুযোগ নাই। ফিজিওলজিক্যালি অনেক সময় ব্র্যাডিকার্ডিয়াও থাকতে পারে, তবে অ্যারিথমিয়া থাকলে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ খুঁজতে হবে। এটা জানেন, এটা কন্ডাকশন সিস্টেমটার বলে মেকানিজম তিনটা। একটা হলো হয় ইনক্রিজড অটোমেটিসিটি হবে, অথবা ট্রিগার অ্যাক্টিভিটি হবে, অথবা রিএন্ট্রি হবে। রিএন্ট্রি সবচেয়ে কম। ইনক্রিজড অটোমেটিসিটি মনে করেন যে কোনো কারণে যদি ক্যাটাকোলামাইন সিগ্রেশন বেশি হয়, সেক্ষেত্রে নন এপিনেফ্রিন সিগ্রেশন বেশি হলে সেক্ষেত্রে সাইক্লিক জিএমপি স্টিমুলেট করে এবং আলটিমেটলি তারা হার্ট রেটটারে বাড়ায় দেয়, বারবার এক্সাইটেশন করতে থাকে। ট্রিগার অ্যাক্টিভিটিও এরকম ডিলেট আফটার পোটেনশিয়াল আর আর্লি আফটার পোটেনশিয়ালে তারা করে। জাস্ট রিফ্র্যাক্টরি পিরিয়ডে, অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড কম হয়ে গেলেই একটা স্টিমুলাস যদি থাকে, সেই স্টিমুলাসটা যদি সাফিসিয়েন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আর্লি ডিলেট আফটার পোটেনশিয়াল আর আর্লি আফটার পোটেনশিয়াল এটা হতে পারে। দিস ক্যান বি ventricular arrhythmia in patient with coronary artery disease. It is a form of secondary repolarization arising from the incompletely repolarized cell membrane. A small depolarization during or just after repolarization, phase 3 or 4, can trigger a new depolarization. It is triggered activity. It is re-entry mechanism. এটা রিএন্ট্রি, এটা প্রায় মোস্ট অফ দি টেকিকার্ডিয়াস রিএন্ট্রি। রিএন্ট্রি টেকিকার্ডিয়াতে দুইটা জিনিস থাকতে হবে, দুইটা পাথওয়ে থাকতে হয়, স্লো পাথওয়ে, একটা ফাস্ট পাথওয়ে, আর দুইটা থাকতে হয়, ফোকাস থাকতে হয়। একটা নর্মাল সাইনাস বিটে যেরকম হবে, তারপরে যদি একটা প্রিমেচুর বিট থাকে, সেই প্রিমেচুর বিটটা থাকতে হবে, যে দুইটা রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকবে, দুইটা ইম্পালস থাকবে, দুইটা ইম্পালসের ভেলোসিটি থাকবে দুই রকম। এটা যদি আমরা দেখি, নর্মালি সাইনাস রিদমে যখন আসে, দুইটা পাদে স্লো আর রেপিড পাদে যেটাই থাকবে, একসাথে আসলে একসাথে এটা ক্রস করে এবং নিচের দিকে চলে যায়। যখন প্রিমেচুর বিট আসে, তখন সে দেখে যে নর্মাল যে এই বিটটা মানে থাকে
সেটা মানে দিয়ে চলতে থাকে বিটটা। এখানে এসে দেখে সে মানে যেটা স্লো মানে থাকে, রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে। রিফ্র্যাক্টরি পিরিয়ড হলো দুই রকম, যারা রেপিড যে সমস্ত জায়গায় থেকে থাকে তারা রিফ্র্যাক্টরি পিরিয়ড থাকে হলো প্রলং, আর যাদের স্লো পাথওয়ে থাকে তার রিফ্র্যাক্টরি পিরিয়ড রিকভারি করে রেপিডলি। এখন যে পথে রিফ্র্যাক্টরি থাকবে সেই পথটা সে ব্লক থাকবে, অন্য পথ দিয়ে সে আসতে থাকবে, এবং এটা আলটিমেটলি ঘুরে যখন সে নিচের দিকে যাবে তখন দেখবে যে যে সেকেন্ড যে পথটা থাকবে সেই পথের আবার রিফ্র্যাক্টরি পথটা ওপেন মানে হয়ে যায়, রিফ্র্যাক্টরি পিরিয়ডটা কমে যায়, মানে স্লো পাথওয়ে রিফ্র্যাক্টরি ওয়েটা কমে যাবে। সেই জন্য সেই স্লো পাথওয়ে দিয়ে সে আবার সে রিএন্ট্রি করতে পারবে। এইরকম একটা সার্কিট যখন তৈরি হয়ে যায় সেটাই যে তখন রিএন্ট্রি হয়। এবং এই স্লো পাথওয়ে রেপিড পাথওয়ে এবি নোডের ভিতরেই থাকে। এবি নোডের ভিতরে থাকলে এটা যদি ই করতে পারা যায়, যখন অ্যারিথমিয়া থাকে তখন এটা খুঁজে বের করে এটাকে ডিটেক্ট করে যদি পারা যায় তাহলে অ্যাবলেশন করে দেয়। এবং এটা দুইটা অন্যরকম হতে পারে, হেলদি টিস্যু এবং স্ক্যাট টিস্যু, এইটার ভিতরেও একটা মানে রিএন্ট্রি হতে পারে, একটা শর্ট সার্কিটের মতো। যে কোনো একটা জায়গায় দুইটা জায়গার ভিতরে মিলা তার একটা সার্কিট তৈরি করে ফেললো। সার্কিট তৈরি করে ফেললে সেই ক্ষেত্রে এই অ্যারিথমিয়াটা ইনিশিয়েট হয়, এবং একবার ইনিশিয়েট হইলে এটা চলতেই থাকে, লুপ করে চলতেই থাকে। Re-entry occurs when two alternative pathways with different conducting properties, anatomical and functionally distinct, যেমন AB node and accessory pathway, or an area of normal and area of ischemic tissue, এরকম দুইটা জায়গায় করতে হয়। এটা বর্ণনা করছি, আর এটা আমরা বলতে চাই না। ব্র্যাডিকার্ডিয়া আপনারা জানেন যে ডিক্রিজড অটোমেটিসিটির জন্য। মেকানিজম অফ অ্যারিথমেসিস যদি হয়, অ্যারিথমিয়া থাকে, অ্যারিথমিয়ার জন্য মানে এবং ব্র্যাডিয়ারিথমিয়া, টেকি অ্যারিথমিয়া। যদি ট্রেকি অ্যারিথমিয়া হয় তাহলে মেকানিজম তিনটা আমরা জানি, এই তো উপরের তিনটা দেখেন, ইনক্রিজড অটোমেটিসিটি, রিএন্ট্রি, আর একটা ট্রিগার্ড মেকানিজম, এই তিনটা। আর ব্র্যাডিয়ারিথমিয়া হইতেছে ডিক্রিজড অটোমেটিসিটি, এটা এবং কন্ডাকশন যদি থাকে, এটার ব্লক যদি থাকে তাহলে ব্র্যাডিয়ারিথমিয়া হয়। এই জাস্ট যদি আপনি মানে ইসের দিকে তাকান, ইসিজির দিকে যদি তাকান, যদি কোনো ইসিজি দেখেন ব্র্যাডিকার্ডিয়া আছে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে তার দুইটা জিনিস আছে, হয় তার ব্লক আছে নতুবা তার ডিক্রিজড অটোমেটিসিটি আছে। তার মানে হচ্ছে হয়তো সে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া নতুবা সে ব্লকে আছে। এটা কিন্তু মানে বেসিক প্যাথোফিজিওলজির থেকে আপনি খুঁজে দেখতে পারেন। যদি টেকি অ্যারিথমিয়া দেখেন, হার্ট রেট 100-র উপরে দেখেন, তাহলে আপনি ধরেই নিতে পারেন যে তার টেকিকার্ডিয়া আছে, এবং এই টেকিকার্ডিয়া আপনার হয় রিএন্ট্রি, নাহলে ট্রিগার্ড, নাহলে এনহ্যান্সড অটোমেটিসিটির জন্য আছে। সহজ হিসাবে হলো 120-এর উপরে যদি থাকে এবং সেটা, এবং যদি হোয়াইট কমপ্লেক্স থাকে সেটা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ন্যারো কমপ্লেক্স থাকলে সেটা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, যদি পি ওয়েভ না পাওয়া যায়। 120-এর নিচে থাকলে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইনাস টেকিকার্ডিয়া হিসাবে থাকে। এখানে হলো মাঝখানের দুইটা হচ্ছে অল্টারড ইম্পালস ফরমেশন এবং অল্টারড ইম্পালস কন্ডাকশন। এই দুইটা হচ্ছে তার আসল। বেসিক প্যাথোলজি, একটু পানি দেওয়া, বেসিক প্যাথোলজি যদি আমরা খুঁজি তাহলে দেখবো হলো যে অল্টারড ইম্পালস ফরমেশন এবং অল্টারড ইম্পালস কন্ডাকশন, এই দুইটাই হলো মূল প্রবলেম।
ক্লাসিফিকেশন যদি জিজ্ঞাসা করে তাহলে ওই যে মানে ওই আতার আলী যে ক্লাসিফিকেশনটা দিছে এটা আমার কাছে খুব ভালো ক্লাসিফিকেশন মনে হয়েছে। যে দুই অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন এখানে সুপ্রাভেন্টিকুলার এবং ভেন্টিকুলার মোস্ট পপুলার ক্লাসিফিকেশন। এটা বললে মানে কেউ আপনার করতে পারবে না, কিন্তু যদি আপনি দিয়ে ক্লাসিফিকেশন করেন, ওই যে মানে তারালের ক্লাসিফিকেশনটা ছিল পালস দিয়ে, যদি আপনি দেখেন পালস দিয়ে আপনি ব্র্যাডিয়ারিথমিয়া এবং টেকিয়ারিথমিয়া আপনি ডায়াগনোসিস করতে পারবেন। আপনি আরেকটা বলছিল পালস আর একটা ইসিজি দিয়ে যদি দেখেন তাহলে আপনি বলতে পারবেন সুপ্রাভেন্টিকুলার অথবা ভেন্টিকুলার টেকিয়ারিথমিয়া। না, এটা অ্যানাটমিক্যাল দিয়া। ইসিজি দিয়ে কি যেন বলছিল, রিএন্ট্রি অথবা মানে ট্রিগার, এরকম একটা কি যেন ক্লাসিফিকেশন দিছিল ক্লাসটাতে। এটা আতার আলী যে ক্লাসে এই অ্যারিথমিয়া পড়াইছে ওইখানে একটা ক্লাসিফিকেশন বলছিল, ওই ক্লাসিফিকেশনটা একটু খেয়াল করেন আপনারা। আর বইয়ের মধ্যে যেখান থেকে আছে সুপ্রাভেন্টিকুলার আছে এবং ভেন্টিকুলার। সুপ্রাভেন্টিকুলার রিদম, এটা কিউআরএস কমপ্লেক্স ন্যারো থাকবে। কেন ন্যারো থাকবে? যেহেতু এটা এবি নোডের মাধ্যমে যাবে এবং সমস্ত স্পেসে এটা ছড়াই পড়ে এবং এই নোডাল ডিলে থাকে, এবং এই জন্য, এবং যদি এটা এবি নোড ছাড়া অন্য কোনো জায়গা থেকে যায় তাহলে সে এটা আর এই সুপ্রাভেন্টিকুলার থাকবে না। অকেশনালি supraventricular can mimic ventricular tachycardia and presents a broad QRS tachycardia due to coexisting Baldwin plus Brock or the presence of additional AV conduction that is accessory pathway. আমরা বলি না হোয়াইট কমপ্লেক্স ট্যাকিকার্ডিয়া ডিটি বলি, যে বলি আমরা ventricular tachycardia, তারপর এলবিবি অথবা এসবিডি উইথ অ্যাপারেন্ট কন্ট্রাকশন, এইগুলো যদি থাকে সেই ক্ষেত্রে হইতে পারে। আর ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার কারণ হবে এটা যেহেতু ভেন্ট্রিকল থেকে উঠে এবং এই জন্য এটার কোনো নাই, ভেন্ট্রিকুলার কমপ্লেক্সটা হোয়াইট থাকবে, ব্রড এবং বিজেরি থাকবে, এবং এটা মানে অ্যাক্টিভেটেড অ্যাবনর্মাল সিকোয়েন্স, নর্মাল সিকোয়েন্স থেকে না। এটা মানে কমপ্লেইন হইলে প্যালপিটেশন থাকতে পারে অথবা ফিলিং অফ অ্যাবনর্মাল সেন্সেশন, এই দুইটা জিনিস বলে। এবং টেকিকার্ডিয়া যদি পারসিস্টেন্ট থাকে লাইট হেডেক বলতে পারে, সিনকপ, এবং ব্রেডিকার্ডিয়া থাকলে ফ্যাটিক বলে, এবং সিনকপও হয় অনেক সময় লো কার্ডিয়াক আউটপুটের জন্য। Extreme bradycardia or tachycardia can lead to sudden cardiac death or cardiac arrest. দুটোই খারাপ। ইনভেস্টিগেশন করতে গেলে মোস্ট অফ দি কেসে ইসিজি এবং অ্যাম্বুলেটরি ইসিজি এই দুটোই সাফিসিয়েন্ট, মোর দেন 90% কেসে। তারপর হলো পেশেন্ট অ্যাক্টিভেটেড ইসিজি অথবা লুপ রেকর্ডার, আরো যদি বেশি দিন লাগে সেক্ষেত্রে লুপ রেকর্ডার ইউজ করা যেতে পারে। লুপ রেকর্ডার একটা পেসমেকারের মতো ডিভাইস রোগীর শরীরে বসাই দেয় এবং এটা দীর্ঘদিন পরে আবার অ্যাসেস করে। যদি বেসিক মেকানিজম অ্যারিথমিয়ার জিজ্ঞাসা করে তাহলে বেসিক মেকানিজম হলো পেশেন্ট হেমোডাইনামিক্যালি স্টেবল, ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আর যদি ফার্মাকোলজিক্যাল মানে এই ম্যানেজমেন্টের আগেও নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট। আর যদি হেমোডাইনামিক স্টেবল না থাকে যাই হোক না কেন টিসি শক দিতে হবে। এটা হলো টোটাল অ্যারিথমিয়ার ম্যানেজমেন্টের স্ট্র্যাটেজি। আর 2 নম্বর ক্লাসিফিকেশন একটা আছে যেটা অ্যাকর্ডিং টু মানে অ্যানাটমিক্যাল সাইট, যেমন সাইনোআর্টিয়াল রিদম এর ক্লাসিফিকেশন, এট্রিয়াল টেকিয়ারিথমিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার টেকিয়ারিথমিয়া, এট্রিভেন্ট্রিকুলার ব্লক, বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এরকম করে ক্লাসিফিকেশন করা যায়। এই সবকিছুর ভিতরে সাইনাস অ্যারিথমিয়া, ব্র্যাডিকার্ডিয়া, টেকিকার্ডিয়ার ভিতরে 6 সাইনাস সিনড্রোমটা খুব ইম্পর্টেন্ট। সাইনাস অ্যারিথমিয়া হলো এই পেশেন্ট সাইনাস রিদমে থাকবে কিন্তু অ্যারিথমিয়া থাকবে, এটা ফিজিওলজিক্যাল অ্যারিথমিয়া থাকে, রেসপিরেটরি অ্যারিথমিয়া ম্যাক্সিমাম টাইমে থাকে এবং ইয়াং পেশেন্টদের এটা থাকে, এটা কোনো ক্যারি করে না।
ক্লিনিক্যাল ইম্পর্টেন্স ক্যারি করে না। তো সাইনাস অ্যারিথমিয়ার আন্ডারলাইং কজ ট্রিট করলেই ভালো হয়ে যায়। এবং কার্ডিয়াক মানে কজও মাঝে মাঝে সাইনাস অ্যারিথমিয়ায় থাকতে পারে, এবং খুব রেয়ার কার্ডিয়াক কজের জন্য সাইনাস অ্যারিথমিয়া। এবং সাইনাস ব্র্যাডিকার্ডিয়া এটা ফিজিওলজিক্যালি থাকতে পারে, প্যাথোলজিক্যালি থাকতে পারে। ফিজিওলজিক্যাল ইয়াং অ্যাথলেটদের থেকে থাকতে পারে, এবং মানে প্যাথোলজিক্যালি হলো মোস্ট কমন হলো ড্রাগ ইউজের জন্য, বিটা ব্লকার কমন ইউজের জন্য, তারপর অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে শুরু করে রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, অথবা সিক্স সাইনাস সিনড্রোমের কোনো পার্ট বা কম্পোনেন্ট হিসাবে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া দেখতে পারেন। আপনি হঠাৎ করে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া পাইলে মানে ফিজিওলজিক্যালের পরে অন্য প্যাথোলজি আছে কিনা এটা সার্চ করে দেখতে হবে ব্র্যাডিকার্ডিয়ার জন্য, কারণ অনেক সময় এটা সিক্স সাইনাস সিনড্রোমের একটা কম্পোনেন্ট পার্ট হিসেবে থাকে। সাইনাস ট্যাকিকার্ডিয়া এটাও মানে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল দুই কজই থাকে। ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল থেকে শুরু করে সবকিছু থাকে। ট্রিটমেন্টের ক্ষেত্রে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া ইউজুয়ালি রিকোয়ার্স নো ট্রিটমেন্ট, বাট সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সিমটোমেটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, এটা ট্রিটমেন্ট লাগবে। সিমটোমেটিক পরীক্ষার সময় একটু ভাইবা উঠে জিজ্ঞাসা করে যে ব্র্যাডিকার্ডিয়ার ম্যানেজমেন্ট, সিমটোমেটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া যদি হয় তাহলে তার জন্য ট্রিটমেন্ট লাগবে। প্রথমে হলো অ্যাট্রোপিন দিবেন আপনি 0.6 মিলিগ্রাম অ্যাট্রোপিন আইভি স্ট্রেট, যদি না হয় রিপিট করতে পারবেন, এবং বেশি করলে আইসোপ্রানিল দিতে পারবেন। এবং একই সাথে যদি ব্র্যাডিকার্ডিয়া থাকে তাহলে ফ্লুইড মানে দেওয়া যাবে লাংস বেস দিয়ে, এরপর না হলে আয়োনোট্রপিক সাপোর্ট। সাইনাস ট্যাকিকার্ডিয়া একই রকম, ওরি, অ্যাংজাইটি, টেনশন, টি, কফি, অ্যালকোহল, এই সমস্ত জিনিসগুলো হয় ফিজিওলজিক্যালি, প্যাথোলজিক্যালি। কোনো ডিজিজ এর সাথে সম্পৃক্ত থাকে, যেমন হার্ট ফেলিয়ারের সাথে সে এটার সাথে থাকে, এবং থাইরোটক্সিকোসিস, সিভিয়ার এনিমিয়া, বেরি, এই সমস্ত জিনিসগুলোর সাথে সাইনাস ট্যাকিকার্ডিয়া এজ এ পার্ট হিসেবে থাকে। আর সিক্স সাইনাস ডিজিজ এটা হলো স্পন্টেনিয়াস ট্যাকিকার্ডিয়া থাকে, তারপরে হলো পারসিস্টেন্ট স্পন্টেনিয়াস ব্র্যাডিকার্ডিয়া, এরপরে হলো এভিডেন্স অফ ব্লক, আইদার এবি অর এসএ নোডাল ব্লক, এরপরে অ্যারিথমিয়া, এটিএল ফিব্রিলেশন অথবা সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া যদি এসবিটি, এই বিভিন্ন ধরনের যে কম্বিনেশন, অথবা নোডাল যে নোডাল রিদম আছে সেই নোডাল রিদম থাকতে পারে। ট্রিটমেন্ট একটাই, সেটা হলো পেসমেকার লাগানো যদি সিমটোমেটিক সাইনাস ব্র্যাডিকার্ডিয়া থাকে। এরকম সাইনাস অ্যারিথমিয়া থাকবে, কোনো কোনো ক্ষেত্রে ও গ্যাপটা বেশি থাকবে, কোনটা কম থাকবে। দুই ধরনের আছে, নন রেসপিরেটরি ওপেন নরমাল আর ডিজিজ স্টার্টে থাকবে, ডিজিটাল টক্সিসিটির ক্ষেত্রে থাকতে পারে। নন রেসপিরেটরি রেফারেল মে বি নেসেসারি ইফ নট ক্লিয়ার রেসপিরেটরি আর হিস্ট্রি অফ হার্ট ডিজিজ থাকে। এইটুকুই আমাদের মানে জানার জন্য, একটু নন রেসপিরেটরি হইতে পারে যে হার্ট ডিজিজের সাথে, ডিজিটাল টক্সিসিটির সাথে। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, নো সিমটম, নো ট্রিটমেন্ট। কোর্সগুলো পরীক্ষার জন্য যে বেটা ব্লকার, কোলেস্টেরল, রেইজড ইন্টারক্রেনিয়াল প্রেশার, অথবা এই যে সিক্স সাইনাস সিনড্রোমের একটা পার্ট হিসেবে থাকতে পারে, হাইপোথার্মিয়া, হাইপোথাইরয়েডিজম, এমআই, বিশেষ করে ইনফিরিয়র এমআই সাথে, সাইনাস ট্যাকিকার্ডিয়া, ওরি, অ্যাংজাইটি, টেনশন, ওই যে ফিওক্রোমোসাইটোমা ড্রাগস, বিটা অ্যাগনিস্ট, ব্রোঙ্কোডাইলেটরের জন্য অনেক ক্ষেত্রেই হয়, অনেক সময় হার্ট ফেলিওর, এনিমিয়া, ফিভার, অ্যাংজাইটি। কয়েকটা কজ একটু জানলেই চলবে। সাইনাস ট্যাকিকার্ডিয়ার ট্রিটমেন্ট হলো ফার্স্ট রিঅ্যাসুরেন্স আর ট্রিটমেন্ট অফ পটেনশিয়াল ইটিওলজি, আর যদি ইটিওলজি না পাওয়া যায় তাহলে বিটা ব্লকার।
আর ব্র্যাডিকার্ডিয়ায় খুব রিয়ারলি দরকার, পার্মানেন্ট পেসমেকার দরকার। সিক্স সাইনাস সিনড্রোম পরীক্ষার সময় জিজ্ঞাসা করে, এটা হলো ইচ্ছে আছে, মানে ব্রোনাল্ডে ডেফিনেশনটা আছে, ব্রোনাল্ডে মানে থেকে ডেফিনেশনটা নিয়েন। ইট ইজ এ characteristics of mixture of variety of arrhythmia, যেমন মানে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, তারপর সাইনোয়েট্রিয়াল ব্লক, প্যারাক্সিসমাল ফিব্রিলেশন, অ্যাক্টিভেটিকুলার ব্লক, অথবা এট্রিয়াল টেকিকার্ডিয়া, এই সমস্ত যেগুলো থাকবে সেইগুলোই হলো তোমার সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বা সাইনাস সিক্স সাইনাস সিনড্রোমের ক্যারেক্টারিস্টিক্স। আন্ডারলাইং প্যাথোলজি মোস্ট অফ দি ক্ষেত্রে হলো ডিজেনারেটিভ। ডিজেনারেটিভ চেঞ্জের জন্য হয় এসএ নোডের, এবং সামটাইমস ড্রাগের জন্য হতে পারে। এরকম কতগুলো সিজনে একটা দেখতেছি নিচেরটা একদম এট্রিয়াল ফিব্রিলেশন, এইখানে একটা সাইনাস অ্যারেস্ট থাকতেছে। এই যে সাইনাস অ্যারেস্ট থাকতেছে, কোনো ধরনের কোনো অ্যাক্টিভিটি নাই। এখানে একটা সাইনাস রিদম আছে, এখানে একটা সাইনাস রিদম আছে, এর মাঝখানে এটা হলো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। এইখানে এটা সাইনাস বিট, এটাও মানে এট্রিয়াল একটোপিক্স দেখাইছে, এইখানে এটা থেকে এটা দূরে একটা ব্র্যাডিকার্ডিয়া থাকার কথা, এটা জাংশনাল বিট বা নোডাল বিট। তাহলে সাইনাস বিট, এট্রিয়াল একটোপিক্স, জাংশনাল বিট, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া, সাইনাস এট্রিয়াল ফিব্রিলেশন, এতগুলো প্যাথোলজি যদি কোনো ইসিজি তে থাকে, তবে এটা তো মানে নর্মাল ইসিজি তে না, এটা লং টার্ম যদি কোনো থাকে, হল্টার মনিটর করা যদি থাকে, তাহলে এরকম গুলো দেখা যায়, যেখানে কন্টিনিউয়াস ইসিজি নেওয়া যায়, অথবা লিড নিলেও আপনি দেখতে পারবেন এরকম। ট্রিটমেন্ট অ্যাসিমটোমেটিক থাকলে ফলো আপ, আর সিমটোমেটিক থাকলে পেসমেকার লাগবে। আর যদি থাকে আপনার এট্রিয়াল টেকিয়ারিথমিয়া, এট্রিয়াল একটোপিক্স, এট্রিয়াল টেকিকার্ডিয়া, এট্রিয়াল ফ্লাটার, এট্রিয়াল ফিব্রিলেশন, এর মধ্যে হলো ইম্পর্টেন্ট হলো এট্রিয়াল মানে ফিব্রিলেশন। এট্রিয়াল একটোপিক্স এবং ভেন্ট্রিকুলার একটোপিক্স আপনি চিনবেন কি করে? যদি আইডেন্টিক্যাল থাকে মানে কমপ্লেক্সটা মূল কমপ্লেক্সের সাথে, এবং মূল মানে তাহলে এটা এট্রিয়াল একটোপিক্স। আর যদি মানে প্রিমেচিউর বিটটা আইডেন্টিক্যাল না থাকে এবং একটু লম্বা থাকে, একটু মোটা থাকে, এবং টি ওয়েভ ইনভার্সন থাকে, তাহলে এটা ভেন্ট্রিকুলার একটোপিক্স। এই দুইটা দিয়েই আপনি মানে কোনো কিছু হিসাব না করেও বলা যায়। এট্রিয়াল টেকিকার্ডিয়া আর সাইনাস টেকিকার্ডিয়া ডিফারেন্সিয়েট করা একটু কঠিন। এট্রিয়াল টেকিকার্ডিয়ায় এট্রিয়াল মানে সাইনাস টেকিকার্ডিয়ায় যে ধরনের পি থাকবে, মানে একদম মানে ক্লিয়ার কাট পি উইথ দ্য শার্প মানে ওয়েভ, এট্রিয়াল টেকিকার্ডিয়া এটা থাকবে না। যদি মাল্টিপল এট্রিয়াল টেকিকার্ডিয়া হয়, তাহলে পি ওয়েভের কনফিগারেশন তিন রকম থাকবে। মাল্টিপল না হয়ে যদি এক জায়গা থেকে উঠে, তাও টি এর কনফিগারেশন ওইরকম চোখা, ওইরকম শার্প, ওইরকম হবে না, সেটা ওয়াইডেন্ড হবে, ফ্ল্যাটেন্ড হবে, অথবা একটু ইনডিস্টিংক্ট হবে, এবং এটা ভেরিয়েশন থাকতে পারে, যে মানে ইনভার্টেড পি ওয়েভ থাকতে পারে। এই জন্য এট্রিয়াল টেকিকার্ডিয়ায় এরকম থাকবে। এট্রিয়াল ফ্লাটার মানে টেকিকার্ডিয়া থাকবে, কিন্তু রেগুলার টেকিকার্ডিয়া থাকবে। আর এট্রিয়াল ফিব্রিলেশনে থাকবে, এটা ইরেগুলার টেকিকার্ডিয়া থাকবে, পি ওয়েভ থাকবে না। আপনারা জানেন যে পি ওয়েভ থাকবে না,
এবং আর ওয়েভের অ্যাক্টিভিটিস ইরেগুলার থাকবে এবং অ্যাটলিস্ট এটা 30 সেকেন্ডস থাকতে হবে এট্রিয়াল ফিব্রিলেশন ডায়াগনোসিস করার জন্য। 30 সেকেন্ড যদি না থাকে তাহলে এট্রিয়াল ফিব্রিলেশন আপনি ডায়াগনোসিস করতে পারবেন না। ম্যানেজমেন্টের ভিতরে মানে সবগুলোর আন্ডারলাইং কজ ট্রিট করলেই ভালো হয়ে যায়। এট্রিয়াল ফিব্রিলেশনেরও আপনার ম্যানেজমেন্ট পরীক্ষার সময় জিজ্ঞাসা করে এট্রিয়াল ফিব্রিলেশন নতুন গাইডলাইন অনুসারে ABC আপনি যদি বলেন তাহলেই যথেষ্ট। এতে হলো আপনার মানে অ্যান্টিকোয়াগুলেশন প্রেফারেবলি নক্স যদি না থাকে, ভালভুলার অথবা প্রস্থেটিক ভালভ অথবা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যদি না থাকে তাহলে আপনার নক্সই দিতে পারবেন প্রেফারেবলি। আর এই তিনটে জিনিসের ক্ষেত্রে শুধুমাত্র আপনার ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট মানে ওয়ারফেরিন দিতে হবে। দ্বিতীয় হলো বেটার সিমটম কন্ট্রোল। বেটার সিমটম কন্ট্রোল করতে যেয়ে আপনি রেট কন্ট্রোল, রিদম কন্ট্রোল করবেন এবং আন্ডারলাইন যে রেট এবং রিদম কন্ট্রোলের স্ট্র্যাটেজি আপনি নেবেন। রেট কন্ট্রোল করতে যে বিটা ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার অথবা কম্বিনেশন আপনি দিতে পারবেন এবং এই কন্ট্রোল করার জন্য রিদম কন্ট্রোল করার জন্য অ্যামাইডারন অথবা ফ্লিকেনাইট এইগুলা আপনি ইউজ করতে পারবেন। আর মূল যে কথা আছে সেটা হলে হেমোডাইনামিক আনস্টেবল হলে আপনার এট্রিয়াল ফিব্রিলেশন আগেই আমরা বলে গেছি, সেক্ষেত্রে আপনার ডিসি কার্ডিওভার্সন করতে হবে। আর সিতে হলো মানে কনকমিটেন্ট যে কার্ডিয়াক ডিজিজ যেগুলো আছে সেই সমস্ত কনকমিটেন্ট কার্ডিয়াক ডিজিজ যেগুলো আছে সেগুলো ট্রিট করা। ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, ওবেসিটি, আদার্স যে কন্ডিশনে তার কার্ডিয়া এইগুলো হইতেছে সেই ডিজিজ আন্ডারলাইং ডিজিজের ট্রিট করা। এটাই মানে নতুন মানে ABC সহজভাবে মানে ট্রিটমেন্ট প্রোটোকল দেওয়া। এখন এইখানে দেখেন এটার মাঝখানে এইটা প্রিমিস চলে আসা, এখান থেকে এটা যত দূরত্ব এটা তত দূরত্ব না, এটা কাছাকাছি আসছে। অতএব এই কমপ্লেক্স এবং এই কমপ্লেক্স প্রায় আইডেন্টিক্যাল এবং শুধু এটা এখানে পি ওয়েভটা ইনভার্টেড আছে। অতএব এই যে এরকম যে কমপ্লেক্সটা আসবে সেটা হলো এট্রিয়াল প্রিমিসিভ কর্টেক্স। এখানেও এটা সাইনাস, এটা সাইনাস, এটা সাইনাস না, এটা সাইনাস না, আবার এটা সাইনাস। এখানে পি ওয়েভটা স্মল এবং ইনভার্টেড থাকতে পারে। পিআর ইন্টারভেল শর্ট ফলোড বাই হোয়াইট পজ এবং পিপি ইন্টারভেল ইরেগুলার। তুমি যদি দেখো প্রত্যেকটার পি 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 ইন্টারভেল এগুলো কিন্তু ইরেগুলার থাকবে। Atrial tachycardia, narrow complex tachycardia, abnormal P wave morphology, AB block if atrial rate is rapid and relatively regular arrhythmia. ECG criteria কি থাকবে? স্মল মানে নর্মাল শার্প মানে আপরাইট অর ইনভার্টেড থাকবে। atrial rate 140 থেকে 250 পর্যন্ত হতে পারবে। কিন্তু 100 মানে এত যদি atrial rate হয় তাহলে কিন্তু অটোমেটিক ব্লক পাওয়া যাবে। কারণ হলো এট্রিয়া মানে ভেন্ট্রিকেল থেকে এই 250 যদি বিট হয় এট্রিয়া থেকে, সেই সবগুলা বিট যদি ভেন্ট্রিকেলে যায় তাহলে তো আর 180-র উপরে গেলেই তোমার হ্যাম্পার করবে, আউটপুট হ্যাম্পার করবে, কার্ডিয়াক আউটপুট মেনটেন হবে না। তাহলে এটা এই জন্য ফিজিওলজিক্যালি 1:2:1, 3:1 ব্লক দিয়ে দেয়। মানে 150টা এট্রিয়াল রেট, ভেন্ট্রিকেল রেট পাইবে তুমি 70। এই যে মানে রেট গুলা এগুলা 3:1 এগুলা থাকবে। এট্রিয়াল রেট কিউআরএস কমপ্লেক্স নরমাল থাকবে, রিদম রেগুলার, রিলেটিভলি রেগুলার থাকবে। এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া আর হলো এট্রিয়াল ফিব্রিলেশনের মধ্যে পার্থক্য শুধুমাত্র পি ওয়েভের। পি ওয়েভ আছে এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া, মাল্টিপল এট্রিয়াল ট্যাকিকার্ডিয়া,
আর এট্রিয়াল ফিব্রিলেশনে পি ওয়েভ নাই। ট্রিটমেন্ট এট্রিয়াল বিটা ব্লকার আন্ডারলাইন কার্ডিয়াক কন্ডিশন ট্রিট করলে হয়, বিটা ব্লকার দেওয়া যায় অথবা ক্লাস 1 আর 3 দেওয়া যায় অ্যান্টিপ্লেজেক্টর। আর ক্যাথেটার অ্যাবলেশন যদি ট্রিটমেন্ট ফেল করে, খুব রেয়ারলি রাখে। পরীক্ষার সময় আরেকটু জিজ্ঞাসা করে এট্রিয়াল ফ্লেটার এট্রিয়াল ম্যাক্রো এন্ট্রি, আর এট্রিয়াল ফিব্রিলেশন হলো মাইক্রো এন্ট্রি। The atrial rate is approximately 300 beats per minute and is usually associated with 2:1, 3:1, 4:1 AB block, corresponding heart rate of 150, 100 or 75 minutes. If flutter wave is conducted and produce a rate of 300 minutes, potentially hemodynamic compromise হয়। এই জন্যই এটাকে ফিজিওলজিক্যাল ব্লক হিসেবে থাকে। এইখানে দেখো শর্টতে বিয়ারেন্স এর মতো আছে এবং এখানে 75 মতো ভেন্ট্রিকুলার রেট আছে এবং এটা 300 মতো, 300 আছে, এট্রিয়াল রেট আছে 300, এরকম 300 এট্রিয়াল রেট আছে, 75 4:1 ব্লকের মধ্যে এটা আছে। এটা ফিজিওলজিক্যাল ব্লক 4:1। ট্রিটমেন্ট এট্রিয়াল ফিব্রিলেশন আর এট্রিয়াল ফ্লাটার ট্রিটমেন্ট সেম। ইসিজি ক্রাইটেরিয়া বলছি যে পি ওয়েভ শর্টতে অ্যাপিয়ারেন্স থাকবে, আর ইন্টারভ্যালটা রেগুলার থাকবে, যে আগের যে জিনিসটা দেখো আর ইন্টারভ্যাল রেগুলার, এবং এট্রিয়াল রেট ইজ 300 beat per minute and usually 2:1, 3:1, 4:1 AB block. Atrial flutter should always be suspected when there is a narrow complex tachycardia of 150 beat per minute. এটা এট্রিয়াল ফ্লাটার খুবই অবস্থা বোঝা কঠিন যে এটা এট্রিয়াল ফ্লাটার না এট্রিয়াল ফিব্রিলেশন। ডিফারেন্সিয়েট করতে গেলে ওই যে রেগুলার যদি থাকে আর ইন্টারভ্যাল, তাহলে এটা ফ্লাটার। এট্রিয়াল ফ্লাটারকে এসবিটি থেকে ডিফারেন্সিয়েট কি করবে? ক্যারোটিড সাইনাস মেসেজ দিলে, ক্যারোটিড সাইনাস মেসেজ দিলে এডিনোসিন দিলে ডিস্টিংগুইশ করা যায়। এবি ব্লক বাড়বে এবং সেক্ষেত্রে তার অরিজিনাল সিনারিতে চলে যাবে। Atrial fibrillation, common sinus tachycardia. এটা হলো নতুন ডেফিনেশন, রিকমেন্ডেশন ফর ডায়াগনোসিস অফ AF. ECG documentation is required to establish the diagnosis of AF. A 12-lead ECG recording and a single average ECG taking more than 30 seconds, showing heart rhythm with no discernible repeating P waves and irregular R waves when ventricular contraction or paper is diagnosed for period AF. তার মোর দেন 30 সেকেন্ডস লাগবে ইসিজি ট্রেসিং এর ভিতরে তোমার এটা ডায়াগনোসিস করার জন্য। এট্রিয়াল ফিব্রিলেশন খুবই মানে হতে পারে, প্যারাক্সিসমাল হতে পারে। এট্রিয়াল ইম্পর্টেন্ট কারণ এটা তোমার হেমোডাইনামিক কম্প্রোমাইজ হতে পারে অথবা সিস্টেমিক এম্বোলাইজেশন হলে স্ট্রোক করতে পারে। কজের ভিতরে অনেকগুলো কজই আছে, মোস্ট কমন কজ হলো ভালভুলার হার্ট ডিজিজ। এরপরে এমন কোনো কজ নাই যেটা করতে পারে না। হার্ট হাইপারটেনশন থেকে শুরু করে ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারটেনশন, কার্ডিওমায়োপ্যাথি, কনজেনিটাল হার্ট ডিজিজ, এরপরে পালমোনারি এম্বোলিজম, পেরিকার্ডিয়াল ইনফিউশন, আলটিমেটলি ইডিওপ্যাথিক হতে পারে, যেটা লোন এট্রিয়াল ফিব্রিলেশন নামে পরিচিত। ক্লাসিফিকেশন পরীক্ষার সময় এই 5টা ক্লাসিফিকেশন নতুন করে জিজ্ঞাসা করে না সাধারণত এই পর্যন্ত যাইতে পারে না,
এর আগেই হয়, তবে হঠাৎ করে মানে বোর্ডের মধ্যে থাকে তো ক্লাসে ক্লাসিফিকেশনে জিজ্ঞাসা করে ফেলতে পারে যে কি কি ক্লাসিফাই করা যায় কিভাবে এটিএল ফিব্রিলেশনকে। এটা যতবার পড়বেন ততবার বলবেন, কিন্তু আস্তে আস্তে করে মনে রাখতে হবে। নতুন ক্লাসিফিকেশন দেওয়া আছে। প্যাথোফিজিওলজি এটা নতুন মানে এসে পড়াইছি আপনাদেরকে, যে প্যাথোফিজিওলজি যেগুলো আছে সেটা আলটিমেটলি হাইপার কোয়াগুলেবল স্টেট এবং হার্ট ফেইলিওর এই দুইটাই মানে পরে যে প্যাথোলজিক্যাল মেকানিজম, স্ট্রাকচারাল রিমডেলিং এবং ভেন্ট্রিকুলার রেট ইরেগুলার হার্ট রিদম, লস অফ এট্রিয়াল রিদম, আলটিমেটলি এই জিনিসগুলো তৈরি হয়। প্যাথোফিজিওলজি অনেক বড় আছে। এটা পুরান গাইডলাইনের যেটা আছে সেটা আলটিমেটলি মানে দুইটা তিনটা জায়গায় এসে আপনার কিছু না বলতে পারলেও এট্রিয়াল স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি আর এট্রিয়াল ইলেকট্রিক্যাল অ্যাবনরমালিটি এই জিনিস দুইটা আপনার যদি বলতে পারেন তাহলেই চলবে আর কি। জিজ্ঞাসা পরীক্ষার সময় খুব কমন কোশ্চেন, পেট কোশ্চেন, এটা পরীক্ষার সময় খুব কমন কোশ্চেন, পেট কোশ্চেন আপনাদের জিজ্ঞাসা করা হয়। মেকানিজম এট্রিয়াল ফিব্রিলেশন সবকিছু বলতে পারেন না, সবকিছু বলারও দরকার নেই, কিন্তু এই যে ইসকিমিয়া, ডাইলেটেশন, হাইপারট্রপি, ইনফিল্ট্রেশন এবং হেটারোসেনিসিটি, এট্রিয়াল কন্ডাকশন অ্যাবনরমালিটি, এগুলো পড়াইছি প্রেজেন্টেশন। এটা নতুন গাইডলাইন অনুসারে প্রেজেন্টেশন ভেরি করে, তিন ভাবেই ভেরি করতে পারে। এটা হলো অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, আর একদম মানে ই থাকতে পারে, হেমোডাইনামিক্যালি স্টেবল থাকতে পারে। অ্যাসিম্পটোমেটিক হলে এট্রিয়াল ফিব্রিলেশন আছে। আর একটা গ্রুপ হলো সিমটোমেটিক, হেমোডাইনামিক কোলাপস, আনস্টেবল কন্ডিশন। আর একটা হলো সিমটোমেটিক মানে টিপিক্যাল সিমটম যেগুলো থাকতে পারে, চেস্ট টাইটনেস এবং পুর ইপোটলারেন্স, ডিজিনেস, সিনকপ, এগুলা। হেমোডাইনামিক আনস্টেবল সিনকপে থাকতে হার্ট ফেইলিওর, অনগোয়িং মায়োকার্ডিয়াল ইসকেমিয়া এবং কার্ডিওজেনিক শক, এগুলো থাকতে পারে। এগুলো আলটিমেটলি থাকলে প্রত্যেকটা যেটা এটা হতে পারে ডেথ অথবা স্ট্রোক করতে পারে, এলভি ডিসফাংশন থাকতে পারে, এর সাথে মানে আউটকাম কি হতে পারে, পেশেন্ট ডিপ্রেশনে ভুগতে পারে। এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটা নতুন ক্লাসিফিকেশনের সিম্পল এটিএল ফিব্রিলেশন ট্রিটমেন্ট এবিসি, এই ক্যার বলছি আপনাদের। এটা পেশেন্ট সেন্টার্ড মেকানিজম। সাইজ বেস স্কোর করে দিবেন যদি আপনার নন ভালভুলার থাকে, এবং এটা হ্যাজব্লেড করেও দেখতে হবে আপনার। হ্যাজব্লেডে যদি 3 এর উপরে থাকে বা 3 থাকে, এটা পড়বে, ধর দরজাটা দরজাটা কে খুলছে এরকম? না, ওই যে পড়তেছিল, ধরতে বলছে। এবং এই যে হ্যাজব্লেডটা করে দেখতে হবে, যদি 3 এর উপরে থাকে হ্যাজব্লেডে, তাহলে তোমার রিভার্সিবল যে কজ গুলো আছে সেই রিভার্সিবল কজ গুলো তোমার ট্রিট করতে হবে। হ্যাজব্লেড ওই যে আমরা যখন দিতে গেছি, মুজিবুর রহমান মানিক ভাইয়ের যখন আমার চিকিৎসা করতে গেছি, তখন তার এটিএল ফিব্রিলেশন ছিল। এটিএল ফিব্রিলেশন থাকার পরে তার মানে হ্যাজব্লেড করা হয় নাই, কিন্তু অ্যান্টিকোয়াগুলেশন চলতেছিল।
হ্যাজব্লেড করার পরে দেখা যায় যে তার মানে বেশি 3 উপরে তার হ্যাজব্লেড, তখন তার হলো যে এই আনকন্ট্রোল হাইপারটেনশন, এরপর রেনাল ফাংশনটা ইম্পেয়ারমেন্ট ছিল। হ্যাঁ, এই রেনাল ফাংশনটা ইম্পেয়ারমেন্ট এবং প্রিভিয়াসলি তার একটা স্ট্রোক ছিল। স্ট্রোকের জন্য তার কিছু করা যায় নাই, এই রেনাল ফাংশন এগুলার জন্য করা গেছে, মডিফাই করে তার ট্রিটমেন্টটা এস্টাবলিশ করা গেছে। এই যদি ব্লিডিং হিস্ট্রি, লেভেল আইএনআর, ভেরি এল্ডারলি এবং ড্রাগ এবং অ্যালকোহল ড্রিঙ্কিং, কনকমিটেন্ট যদি কোনো ড্রাগ থাকে, আইদার ইউজ অফ অ্যান্টিপ্লেটিলেট নার্সিডস অর এক্সেসিভ অ্যালকোহল। এক্সেসিভ অ্যালকোহল এটা বাদ দেওয়া যায়, নন স্টেরয়েড অ্যান্টিপ্লেটিলেট বাদ যায়, কিন্তু অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ তোমার লাগেই। যদি লাগে তাহলে সেই ক্ষেত্রে তুমি ক্লোপিডগ্রেলে সুইচ করা মানে বেটার। নক্স প্লাস ক্লোপিডগ্রেল স্ট্যান্ডার্ড প্রোটোকল প্রিভেনশন অফ স্ট্রোকের জন্য। এটা আমরা আগের বারে পড়ছিলাম, আর এই জন্য আর আমরা এটা যাইতে চাই না। এটিএল ফিব্রিলেশনের তোমার তো ওই 3টা যদি থাকে, ভিটামিন কে ডিপেন্ডেন্ট অ্যান্টাগনিস্ট লাগবে সেই ক্ষেত্রে। যদি প্রোস্টেটিক হার্ট ভালভ বা মাইট্রাল স্টেনোসিস মডারেট টু সিভিয়ার থাকে, এটা যদি না থাকে, আইডেন্টিফাই লো রিস্ক গ্রুপ। লো রিস্ক গ্রুপ মানে যদি SASVAS স্কোর করে যদি 0 থাকে, SASVAS স্কোর যদি 0 থাকে, তাহলে তোমার কোনো অ্যান্টিকোয়াগুলেশনের দরকার নেই, রিভার্সিবল কন্ডিশন গুলো ট্রিট করলে হবে। এবং SASVAS স্কোর যদি হলো 2 এর উপরে থাকে মেইলে, এবং ফিমেলে যদি 3 থাকে, ক্লাস 1 ইন্ডিকেশন। এবং এইটা হলো মেইলে হলো 1 এবং ফিমেলে 2 যদি থাকে, তাহলে এটা হলো ক্লাস 2 এ ইন্ডিকেশন। এবং এরকম ক্ষেত্রে আপনার শুরু করতে হবে, অ্যান্টিকোয়াগুলেশন শুরু করতে হবে। অ্যান্টিকোয়াগুলেশন এটিআর রিদম কন্ট্রোল এবং রেট কন্ট্রোল, দুইটা প্রসিডিউর আছে। এই রিদম কন্ট্রোলের জন্য মানে ড্রাগস ফর রিদম কন্ট্রোলের অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল সিনারিও, যদি আপনার এলবি ডিসফাংশন থাকে, তাহলে ক্যালসিয়াম চ্যানেল ব্লকারটা দিতে পারবেন না। এলবি ডিসফাংশন থাকলে সেই ক্ষেত্রে আপনি দিতে হবে বিটা ব্লকার দিতে হবে। এবং পেশেন্ট যদি এলবি ডিসফাংশন প্লাস কার্ডিওজেনিক শকে থাকে, সেক্ষেত্রে হলো ডিগক্সি। এটি হলো মূল মানে কথা হলো এখানে। এলবি ফাংশন যদি ভালো থাকে, তাহলে আপনি যে কোনো ড্রাগ দিতে পারবেন না, ডিগক্সিন, বিটা ব্লকার অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। রেট কন্ট্রোলের জন্য আপনার এই জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন। রিদম কন্ট্রোলের জন্য যদি থাকে, হেমোডাইনামিক আনস্টেবল থাকে, তাহলে ডিসি কার্ডিওভার্সন থাকে। স্টেবল থাকলে আপনি চেক করে দেখা তারপরে 48 আওয়ার্স এর বেশি যদি হয়, তাহলে ফার্মাকোলজিক্যাল ইন্টারভেনশন করতে পারবেন। আর লেস দেন 3 উইকস যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য ডিভাইস গুলো ইউজ করা যাবে। এটা দেখে নিন, এখানে আছে, এগুলো পড়াইছি এর আগেও। এবং কনকমিটেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো কন্ট্রোল করতে হবে, স্মোকিং থেকে এগুলো অ্যাজ এ হোল রিসপেক্টার কার্ডিওভাস্কুলার সিস্টেম। আর সুপ্রাভেন্ট্রিকুলার আর ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, সুপ্রাভেন্ট্রিকুলার ন্যারো কমপ্লেক্স টেকিকার্ডিয়া, রেগুলার পি ওয়েভ থাকবে না, এবং ম্যাক্সিমাম রিএন্ট্রি টেকিকার্ডিয়া থাকে। হেমোডাইনামিক যদি কম্প্রোমাইজ থাকে, তাহলে সাথে সাথে ডিসি কার্ডিওভার্সন, এবং হেমোডাইনামিক কনভার্সন না থাকলে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট ফলোড বাই ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট।
ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার ভিতরে এবিএনআরটি সবচেয়ে বেশি কমন থাকে এবং এইগুলোর ভিতর থেকে আপনার ট্রিটমেন্ট করার জন্য একই রকম ভেন্ট্রিকুলার হেমোডাইনামিক কম্প্রোমাইজ থাকলে ডিসি কার্ডিওভার্সন, আর যদি কম্প্রোমাইজ না থাকে তাহলে মানে আইবি ড্রাগস, অ্যামাইডরন। এখানে নিচে তিনটে থাকে। একটা এটা হলো WPW সিনড্রোমের জন্য, এটা হলো রিএনটি টেকিকার্ডিয়া, হলো নর্মাল সাইনাস রিদম থেকে যে অ্যাবনর্মাল কন্ডাকশন পাথ দিয়ে ফিরে আসে, এবং এটা হলো এট্রিয়াল ফিব্রিলেশন, WPWP এর সাথে এট্রিয়াল ফিব্রিলেশন। এটা খুব ক্রিটিক্যাল কন্ডিশন। এই অবস্থা এটা পরবর্তীতে অ্যাবলেশন করে দিতে হয় অ্যারিথমিয়া থাকলেই WPW এর সাথে। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি থাকে, এরকম যদি থাকে, দেখেন এই পি ওয়েভ থাকে এবং এই যদি কমপ্লেক্স থাকে, এইটা এই কমপ্লেক্সের চেয়ে বড় এবং এই কমপ্লেক্সের চেয়ে মোটা এবং টি ওয়েভ ইনভার্সন আছে। অতএব এইটা হলো প্রিমেচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টস। আইসোলেটেড প্রিমেচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টস এর কোন ট্রিটমেন্ট লাগে না, আন্ডারলাইং কজ ট্রিট করলে ঠিক হয়ে যায়। এবং এটা একটা, দুইটা, তিনটা আসতে পারে, সেই অনুপাতের নাম। একটা আসলে আইসোলেটেড, দুইটা আসলে এটা হলো পেয়ার, তিনটা আসলে ওই যে রান বলে, হ্যাঁ। তারপর একটা নর্মাল, একটা ভালো আসলে ওইটা মানে বাইজেমিনি, দুইটা পর আসলে এটা ট্রাইজেমিনি, কোয়াড্রিজেমিনি, এরকম নাম আছে। এটা যেমন তিনটার পর, দুইটার পরে পরে একটা করে আসতেছে, এবং আবার একটার পরে একটা আসতেছে। এটা হলো বিভিন্ন ভাবে আসতেছে। এবং ঠিক একটা এইটাই যদি আপনি হেমোডাইনামিক্যালি যদি আপনি বিপি কন্ট্রোল দেখেন, তাহলে দেখবেন যে এখানে বিপি কিন্তু মেনটেন হচ্ছে না। এই প্রিমেচুর কন্ট্রাক্টসে কিন্তু এই কার্ডিয়াক আউটপুট মেনটেন হয় না, যার জন্য ব্লাড প্রেশার আপনার থাকে না। হেমোডাইনামিক যদি আপনি দেখেন, ভ্যালু দেখেন, তাহলে প্রিমেচুর বিটের সাথে কম্পেয়ার করবেন যখন, তখন দেখবেন যে এখানে বিপিটা কম থাকতেছে। এই জন্য পারসিস্টেন্টলি যদি এরকম বিটি থাকে, তাহলে এটা ব্লাড প্রেশার কম থাকবে। এই জন্য এখানে এটাকে মানে রোহিত করা দরকার, পার্মানেন্টলি রেস্ট্রিক্ট করা দরকার, শুধুমাত্র হেমোডাইনামিক বেনিফিট পাওয়ার জন্য। এটা ভেন্ট্রিকুলার বাইজেমিনি, একটা নর্মাল, একটা অ্যাবনর্মাল। এটা ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি, দুইটা মানে নর্মাল বিটের পরে একটা করে আছে। এটা হলো তিনটা বিটের পরে আছে, এটা ভেন্ট্রিকুলার কোয়াড্রিজেমিনি। ট্রিটমেন্ট মানে স্ট্রাকচারাল, যদি নর্মাল হার্ট থাকে, অ্যাসিম্পটোমেটিক কেস থাকে, ট্রিটমেন্টের দরকার নাই। রিঅ্যাসুরেন্স, অ্যাভয়েডেন্স অফ এক্সোজেনাস স্টিমুলাস এবং ড্রাগস, বিটা ব্লকার, স্পেশালি ইন হাইলি সিমটোমেটিক পেশেন্ট, ক্যাথেটার অ্যাবলেশন করা যায়, অথবা ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজেস। অনেক ক্ষেত্রে পিবিসি নিয়ে মানুষজন আপনাদের কাছে আসবে যে এটার ম্যানেজমেন্টের জন্য। তো আপনাদের কাছে যখন আসে, অলরেডি সে এই অ্যাসুরেন্স, এক্সোজেনাস স্টিমুলাস, এগুলো সবকিছু বাদ দিয়েই আসে, এবং কোনো কোনো ক্ষেত্রে সে বিটা ব্লকার খাওয়া পরেও আসে। সেই ক্ষেত্রে হলো যে এই পর্যন্ত কিন্তু আপনার কাছে আসবে না। হ্যাঁ, এই পর্যন্ত আপনার চ্যালেঞ্জিং মানে বাইরের লোকজনের ট্রিটমেন্ট করার পরে আসবে। আপনার কাছে আসবে আন্ডারলাইং কজটা ডায়াগনোসিস হয়নি সেই জন্য, এবং মানে প্রয়োজন হলে ড্রাগ রেজিস্ট্যান্ট হলে আপনার রেডি ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের জন্য তাকে বলতে হতে পারে। এই দুইটা জিনিস হলো আপনার জন্য খালি থাকবে। প্রথম থেকে কোনো ট্রিটমেন্টই প্রথম থেকে আপনার জন্য উন্মুক্ত থাকবে না, কারণ আপনি ডিল করবেন সেই সমস্ত কেসগুলো, যে সমস্ত কেসগুলো মানুষজন ডিল করার পরে, চিকিৎসা করার পরে ফেরত হয়ে গেছে। আপনি মনে রাখবেন, আপনার মানে লার্নিং প্রসেসটা আপনি ওইরকম পর্যায়ে নিয়ে রাখতে হবে যে যেখানে ডিফিকাল্ট, যেখানে মানুষ থেকে যাবে, সেখানটাই আমার চিকিৎসা শুরু করতে হবে। আপনি নিজেকে এইভাবে তৈরি করতে হবে যে আমি এই জায়গাটায় যেন আমি ট্রিট করতে পারি। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া একই রকম, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া আন্ডারলাইং কজ গুলো ট্রিট করলে হবে। এবং যদি থাকে
রেট বেশি থাকে সেক্ষেত্রে রেট মানে কন্ট্রোল করতে হবে। বিটি এবং এসবিটির মধ্যে পার্থক্য পরীক্ষার সময় জিজ্ঞাসা করে এবং খুব ভালো একটা ডিফারেন্সিয়েশন করা যায় যদি মানে থাকে ক্যাপচার বিট, ফিউশন বিট এগুলো যদি থাকে তাহলে এটা ডিফারেন্সিয়েট করা হয়। প্রায় 90 থেকে 95% বিটের মধ্যে ক্যাপচার বিট বা ফিউশন বিট থাকতে পারে। ক্যাপচার বিট হলো বিটি চলতেছে, হঠাৎ করে একটা সাইনাস রিদম এসে গেল, একদম কমপ্লিটলি পি কিউআরএস কমপ্লেক্স দেখা গেল, এটা হলো ক্যাপচার বিট। এবং ফিউশন বিট হলো এই এই সাইনাস বিটটা একটা প্রিমেচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টের সাথে মিলে একটা সংকর বিট তৈরি করলো, এরকম যদি হয় তাহলে এটা ফিউশন বিট বলবে। এবং এটি দুইটাই হলো মোটামুটি ডায়াগনস্টিক মানে ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়ার জন্য। এবং হার্ট রেট 120 এর বেশি থাকে। ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া ডায়াগনোসিস করতে গেলেই বলতে হয় যে এটা একটা পিভিসি যার রেট থাকবে 120 এর বেশি এবং 3টা বা তার বেশি থাকবে। তাহলে 3টা পিভিসি বা তার বেশি যদি থাকে এবং রেট 120 এর বেশি থাকে, সেটি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। It is nothing but the premature ventricular contraction. But it is grouped together, it is more than 3 in together and rate is more than 120 per minute. এবং এর ডিফারেন্সিয়েশন করতে হয় এসবিটি উইথ অ্যাবারেন্ট কন্ট্রাকশন এবং প্রি এক্সাইটেশন ডব্লিউবিডব্লিউ এর সাথে। এই যে ক্যাপচার বিট, ফিউশন বিট এবং অ্যাবি ডিসোসিয়েশন মানে বিটিতে আপনার থাকে। হোয়াইট কমপ্লেক্স টেকিকার্ডিয়া আছে এখানে। ক্যাপচার বিট, ফিউশন বিট খুঁজে দেখলে এখানে খুব কেয়ারফুলি যদি লিড 2 দেখো কোনটার মধ্যে ক্যাপচার বিট, ফিউশন বিট পাওয়া যায় কিনা। না পাওয়া গেলে এটা হোয়াইট কমপ্লেক্স আছে, কারণ তো কোনো পি ওয়েভ নাই, অতএব এটার মধ্যে ডায়াগনস্টিক ফর বিটি আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দিচ্ছি। ইন বিটি দেয়ার ইজ এ ইন্ডিপেন্ডেন্ট টিএল অর ভেন্ট্রিকুলার অ্যাক্টিভিটি। এটা ক্যাপচার বিট থাকবে, occasionally PU wave is conducted to the ventricle through the AV nerve, producing a normal sinus beat in the middle of the tachycardia that's produce a capture beat. Fusion beat, the conduction fuses with an impulse from the tachycardia fusion. This can all be occur in AV dissociation and is therefore is diagnostic for ventricular tachycardia. এই যে এরকম যদি ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া চলতে থাকে 1 2 3 এর মাঝখানে যদি এরকম একটা বিট কি আছে, তাহলে এটা কিন্তু মানে ফিউশন বিট। আচ্ছা ফিউশন না, এটা তো ক্যাপচার বিট। ফিউশন বিট হলে এরকম যেটা কমপ্লেক্স করে একটার সাথে একটা যোগ হয়ে যাবে, এটা ফিউশন না, এটা ক্যাপচার বিট। হ্যাঁ, এটা নরমাল, যেটা লেখাটা ভুল হয়েছে উপরে, এটা টেকিকার্ডিয়া আছে এর মাঝখানে একটা বিট আছে, এটা হলো এটা। আর যদি এটা পি কিউআরএস মিলে যদি এরকম হয় তাহলে সেটা ক্যাপচার বিট হবে। ফিউশন হবে এইটা এবং সাইনাস বিটের মাঝামাঝি যদি একটা পর্যায়ে থাকে, যেমন এইখানে আমরা যেটা সিম্বলিক ওয়েতে দেখাইছি, এই ভেন্ট্রিকুলার কমপ্লেক্স, এইটা হলো সাইনাস কমপ্লেক্স, এটা হলো ক্যাপচার বিট, পি কিউআরএস আছে। আর এটা হলো ফিউশন, না ভেন্ট্রিকুলারের মতো না সাইনাসের মতো, এটা হলো ফিউশন বিট। এরকম ক্যাপচার বিট, ফিউশন বিট যদি থাকে তাহলে সেটাই হলো ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। এবং এখানে কিন্তু এই যে মাঝে মাঝে পি ওয়েভ আছে, এই যদি খেয়াল করো পি ওয়েভ এইখানে, এইটা পি ওয়েভ আছে, এটা ইনভার্টেড ওয়েতে আছে, এইখানে পি ওয়েভ আছে, এটার উপরে পড়ে গেছে, এই পি ওয়েভটা আবার এখানে আছে। প্রত্যেকটা জায়গায় পি ওয়েভ আছে, আইদার বারিড অবস্থা আছে অথবা আছে। Typically very broad QRS complex, marked left axis deviation. There is also a dissociation. তুমি যদি খেয়াল করে দেখো এটি এবং ভেন্ট্রিকুলার ভিতরে ডিসোসিয়েশন আছে এখানে, এবং some P is visible, others are buried in the QRS complex. তাহলে P wave এটা তো দেখাই যায়। বাকিগুলা QRS কমপ্লেক্সের সাথে ঢুকানো আছে, এখানে এটা দেখা যায়।
এখানে এটা দেখা যায় এবং এটার সাথে আগে পাশের গুলো তোমার খেয়াল করে নিতে হবে এরকম। যখন তুমি বুঝতে পারবে না যে এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কিনা বা এসবিটি কিনা, সেক্ষেত্রে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার মতো চিকিৎসা করাই ভালো। যেখানে তোমার বুঝতে কষ্ট হবে সেই ক্ষেত্রে এটা অ্যাসিস্টল এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বুঝতে কষ্ট হলে ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের মতো চিকিৎসা করা ভালো। কি কি পয়েন্ট ফেভার করবে যে এটা আসলে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া? এর মধ্যে ভেরি ব্রড কিউআরএস কমপ্লেক্স মোর দ্যান 140 সেকেন্ডস, এটা করো। মানে এক্সট্রিম লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, ক্যাপসার বিট, ফিউশন বিট, এটা প্যাথোগনমিক, এটা মোটামুটি পাওয়া গেলে এটা শেষ। ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, এগুলো এই তিনটে যে জিনিস বলছে সেই তিনটা 90% এর উপরে 95 টু 95% প্রত্যেকটার আলাদা আলাদা আছে, আমিও মনে রাখতে পারি নাই। কোনোটা 95%, কোনোটা 98%। তুমি যদি মনে করো যে এই তিনটাই 90-র উপরে 90 to 95% প্যাথোগনমিক ফর ডায়াগনোসিস অফ মানে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, মোস্ট কমন। এবং যদি কোনো আন্ডারলাইং কজ বা একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন অথবা কিছু থাকে বা অথবা ক্রনিক মায়োকার্ডিয়াল ইনফার্কশন থাকে, তাহলে তোমরা করতে পারবা। এবং ক্যারোটিড সাইনাসে কোনো রেসপন্স যদি না থাকে অথবা ইন্টারভেনাস এডুরেনাসিন দিছো কিন্তু কোনো রেসপন্স নাই, তুমি সুপ্রাভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া মনে করে এডুরেনাসিন দিলা, রেসপন্স নাই, তখন কি করো? অ্যামাইড্রাম দিয়ে দাও। অ্যামাইড্রাম দাও 2 সেন্সে, যে সুপ্রাভেন্ট্রিকুলার হলেও কাজ করবে, ভেন্ট্রিকুলার হলেও কাজ করবে। ভিটি এবং এসভিটি উইথ অ্যাবারেন্ট কন্ডাকশনের ভিতরে যে ডিফারেন্স আছে, এটা মানে একটু যদি দেখো, এই যে এসবিটি তে কোনো এবি ডিসোসিয়েশন থাকে না, ক্যাপসার বিট, ফিউশন বিট থাকে না, এবং বুর্গার্ট সাইন থাকে না, এবং ভেরি হোয়াইট কিউআরএস কমপ্লেক্স, এখানে সাধারণত অত ভেরি হোয়াইট কিউআরএস কমপ্লেক্স থাকে না। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার যদি তুমি এইগুলো দেখো, ক্লাসিক্যাল ফাইন্ডিংস গুলো দেখো, এটার সাথে এটা ডিফারেন্সিয়েট করা যায়। আরেকটা ইসে আছে, মানে সেদিন দেখলাম ওই যে আমি ডাউনলোড করে রাখছিলাম, ভিডি এবং এসবিটির মানে পার্থক্য একটা ইতে আছে, নেটে আছে। সম্ভবত লিপা এটা প্রেজেন্ট করছিল আমাদের মানে এইখানে, ওর ওই প্রেজেন্টে লিপা করছিল। হ্যাঁ হ্যাঁ, আপনি করছিলেন। আপনার আগে সম্ভবত এটা আদিল করছিল, মানে আদিল যখন স্টুডেন্ট ছিল, আদিলের আগে এটা পূর্ণ করছিল। এরা যারা প্রেজেন্ট করছে, এরা ওই জিনিসগুলার ওখানে খুব সুন্দরভাবে 7টা-8টা পয়েন্ট দেওয়া আছে। পোস্ট গ্রাজুয়েশনের জন্য ওই সিকোয়েন্স গুলো আপনার লাগবে। এটা আন্ডার গ্রাজুয়েটে খুব সিম্পলি অথবা ভাইভা বোর্ডে আপনার টেবিলে আপনার বলতে গেলে, টেবিল টকে আপনার খুব পারদর্শী হতে হবে। যেমন হলো স্পোকেন ইংলিশের আলাদা কোর্স থাকে, আপনি ইংলিশ ভালো না জানলেও স্পোকেন ইংলিশ হলো একটা আলাদা কোর্স, যেখানে আপনি কেমন আছেন, ভালো আছেন, হাউ ডু ডু, এই সমস্ত টার্ম গুলো শেখানো হয়, যাতে আপনি দৈনন্দিন কার্যক্রমে আপনি কথা বলতে পারেন লোকজনের সাথে। ঠিক ভাইবা টেবিলেও ভাইবা টকের জন্য আলাদাভাবে আপনার প্রস্তুতি থাকতে হবে, এতে সবকিছু জিনিসটাকেই যাতে আপনি কনসাইজ ওয়েতে খুব অল্প সময়ের মধ্যে আপনি প্রডিউস করতে পারেন এবং একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। এই জন্য পরীক্ষার হলে কি লিখবো সেটা একটা জিনিস, এবং ভাইভা বোর্ডে আমি কিভাবে অ্যান্সার করবো সেটা আলাদা জিনিস। ওইটা একটু জটিল, মানে যদিও, কিন্তু ওটা কিন্তু খুব ভালো। ওইটা মানে আমি করে দেখছি যে ওটার মতো অত মানে ডিটেলস এবং অত ভালো জিনিসটা নাই। ওটা নিট থেকে নিছিলেন না আপনি? জি স্যার, কিছু নেট আর কিছু স্যার ইসিজি বুক থেকে নিয়েছিলাম। হ্যাঁ, ইসিজি এবং ইসের থেকে নিয়ে, যাদের মানে নাই তারা লিপার কাছ থেকে ওইটা নিয়েন, অথবা লিপা আপনি ওই যে সেগুলো দিয়ে দিয়েন, ওটা ওই ইসের থেকে। আমার কাছেও আছে, আমি দেখছি আপনার নাম লেখা সহ আছে। লিপা, এটা কি ব্রুগাডা অ্যালগরিদম দিয়ে তুমি করছিলে নাকি? হ্যাঁ, ব্রুগাডা অ্যালগরিদম, ওইটাই নেট, মানে নেটে ওইটা দেওয়াই আছে।
Brugada sign. For difficult cases, the Brugada algorithm can be used if the criteria satisfies, then Betty is diagnosed. এই যে এই এইটা এই তোমার হলো এই যে এই কথা বলছিস। সাইনটা এইটার কথা বলছিলেন and the absence এটা পরীক্ষার সময় যদি আপনাদের যে মানে জিজ্ঞাসা করে মাঝে মাঝে absence of QRS complex in all precordial leads মানে যদি ইয়েস হয় তাহলে বিটি absence তারপর যদি না হয় আর 2s interval more than 100 milliseconds in any of the pericardial lead বিটি নো যদি হয় এভি ডিসোসিয়েশন তো আপনি এই চারটার মুখস্থ করছেন জি স্যার। এটা অ্যাবসেন্স আরএস ইন্টারভেল আর হলো এভি ডিসোসিয়েশন মরফোলজি ক্রাইটেরিয়া ফর বিটি স্যার এই জিনিসটাকে R2S ইন্টারভেল মোর দেন 100 মিলিসেকেন্ড এটা কি মনে হয় স্যার ব্রুগাডা সাইন বলতেছে? হ্যাঁ এটা ব্রুগাডা সাইন বলতেছে এই ব্রুগাডা সাইন দেখেন না ডায়াগনস্টিক টিপ ব্রুগাডা এখানে লেখা আছে the distance from the onset of the QRS মানে R থেকে 2S wave is more than 100 seconds এটা ব্রুগাডা সাইন ব্রুগাডা সাইন ইয়েস স্যার আপনার এটা ভালো অনেক ইনফরমেশন স্যার এখানে 4 নাম্বার পয়েন্টটা একটু এই যে মরফোলজিক্যাল ক্রাইটেরিয়াটা একটু বুঝি নাই স্যার morphology criteria for BT present both মানে কি LBB pattern এলবিবি আরবিবি থাকলে ভিটি বলবো এরকম স্যার ব্যাপারটা morphological criteria of BT তে মানে হোয়াইট যদি থাকে QRS কমপ্লেক্স সেটা আর SBT এটা এটা কি এটা আমিও বুঝি নাই এটা মনে হয় অন্য কিছু 0.96 to 0.86 পরে দেখি কি আছে এটা স্যার একটা স্টাডি নিয়ে দেখাইছে স্যার ওই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেখাইছে এটা মনে হয় যে নেট থেকে নিছি তো এটা ব্রুগাডা অ্যালগরিদম এটা তো আমার নিজের তৈরি না
এটা আমি যেখান থেকে পাইছি সেখান থেকে জোগাড় করে এনে ধরছি আর কি। এটা ওই যে মানে সরি, এটা ছিল তোমার হইলো এবি ডিসোসিয়েশন বোঝার জন্য যে পদ্ধতিগুলা, এটাও নেট থেকে নেওয়া আমার, এটা আমার নিজের তৈরি না। এখানে আমার এখানে ওই যে এবি ডিসোসিয়েশন আমরা কখন বলবো সেটার জন্য মানে এবি ডিসোসিয়েশন মানে কি, এটির মতো কাজ করবে, ভেন্ট্রিকেলের মতো কাজ করবে। এট্রিয়া এবং ভেন্ট্রিকেলের ভিতরে কোনো ধরনের কোঅর্ডিনেশন থাকবে না, যে এইটা হলো এবি ডিসোসিয়েশন। কিন্তু হার্ট রেট তার থাকবে 40 উপরে। যদি 40 নিচে থাকে তাহলে কিন্তু এটা আবার চলে যাবে আবার হার্ট ব্লকের দিকে, কমপ্লিট হার্ট ব্লকের দিকে যাবে। কারণ কমপ্লিট হার্ট ব্লকেও কিন্তু একই জিনিস থাকে, এট্রিয়ার মতো কন্ট্রাক্ট করতে থাকে, ভেন্ট্রিকেলের মতো কন্ট্রাক্ট করে, কিন্তু ওই ক্ষেত্রে তোমার হার্ট রেট থাকে 40 নিচে থাকে, কারণ ওখানে এট্রিয়াল ইম্পালসটা এবি বয়সে ব্লক হয়ে থাকে। এই ক্ষেত্রে শুধু এই যে ব্লক থাকবে না, কিন্তু রেটটা বেশি থাকবে। এই জন্য তোমরা কমপ্লিট হার্ট ব্লকের এভিডেন্স থাকলেও পিপি আর ইন্টারভেল ফিক্স থাকা সত্ত্বেও, পি আর ভেরিয়েবল থাকা সত্ত্বেও যদি হার্ট রেট মোর দেন 40 থাকে তাহলে সেই ক্ষেত্রে এবি ডিসোসিয়েশন বলি আমরা। তাহলে এবি ডিসোসিয়েশন ইজ অলওয়েজ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ফেভারে যাবে, কারণ হার্ট রেট তো অলরেডি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া বলতেছি আমি, তার মানে হার্ট রেট অলরেডি 120 এর উপরে আমার আছে। এর সাথে যদি আমি কোন রকম ডিসোসিয়েশন খুঁজে পাই, পিপি এবং আর ইন্টারভেলের যদি আমি ভেরিয়েশনের মধ্যে পি এর সাথে আর এর সাথে যদি ভেরিয়েশন ঠিক না থাকে, একটা পি এর সাথে এইখানে এই পি এর সাথে এবং এই আর এর সাথে এবং এই পি এবং এই আর এর সাথে কোন রকম রিলেশন নাই, এই পি এটা খুবই কাছে, এই পি থেকে এটা অনেক দূরে, এইরকম যখন ডিসোসিয়েশন থাকবে এবং এবং এইখানে এটা দেখাইছে তারা, এটা রিফিউশন বিট দেখাইছে এটাকে, এটা যদি হয় তোমারই ভেন্ট্রিকুলার বিট, এটা ফিউশন বিট, ক্যাপচার বিট দেখাইতে পারে না এখানে। এটা গেল এইটা। এরপরে হলো এই ডিটারমাইনিং দি বান্ডেল ব্রাঞ্চ ব্লক, আরবিবি মরফোলজি, যে তুমি দেখতে চাইতেছো যে এটা আরবিবি V1 ফাইনাল ডিফ্লেকশন ইজ পজিটিভ, এলবিবি মরফোলজি V1 ফাইনাল ডিফ্লেকশন ইজ নেগেটিভ। এই যে এটার ফাইনাল ডিফ্লেকশন বলছে যে নেগেটিভ যদি থাকে, আর এটা এখানে ওই যে আরবিবি আর এস আর প্যাটার্ন, আর এস এবং এই আর প্যাটার্ন, এটার জন্য বলছে যে ফাইনাল ডিফ্লেকশন পজিটিভ। শওকত আকবর, আপনার দেখছেন মানে এটা মানে এটা নিয়ে নিন আপনাদেরকে, আমি দিয়ে দেবো স্যার লেকচারটা আমরা একটু পাইলে স্যার ভালো হবে স্যার পুরোটাই। আমি দিয়ে দেবো না, এটা মানে এটা আসলে এদের জন্য করা ছিল, মানে এটা মনে হয় যে এক্সিসের জন্য মনে হয় যে এক্সিসে ওরা অনেক সুন্দর স্যার বোঝানো আছে স্যার। অনেক ইনফরমেশন স্যার, এটা তো স্যার অনেক ইনফরমেশন, এবং এটা স্যার আপনার আমার মনে হয় আপনি অনেক কিছু ঘেটে স্যার করছেন, এই লেকচারটা স্যার বেশ ভালো স্যার। এটা এক্সিসে করা মানে এক্সিসের জন্য তৈরি করা ছিল, একের ভিতরে সবকিছু আছে স্যার এটাতে। না স্যালারিটা আমি দেখলাম তো স্যার সবই লিখেছে, যে ভিটির ভিতরে তো যত কিছু আছে সবকিছু আছে, সবকিছু আছে। আর আমরা স্যার বারবার কইলে এটা বলে ভুলে যাই, মানে আপনি যে ছেড়ে পড়ছেন স্যার। এইটা নেট থেকে নিয়েছি আমি, নেট থেকে নিয়ে মানে আমিও ভুলছি, মানে তোমরা যে ভুলছো তারা মানে না, মাস্টারও ভুলে গেছে। এবং এটা এতটা সুন্দর ছিল বিধায় আমি কিন্তু এইটারে আমি রেখে দিছি এইখানে, রেখে দিছি যে মাঝে মাঝে আমি নিজেও দেখবো, যে আমি নিজেও যখন ভুলে যাই এটা মানে সবকিছু একটা মানুষ কিন্তু জানতে পারে না, আর যদি সবকিছু একটা মানুষ জানে তাহলে তার কিন্তু মরণ চলে আসে। এই জন্য কিছু কিছু জিনিস তোমরা মানে অজানা রাখবা, যে সব জানলে মানে মরণ চলে আসবে, সবকিছু জানার দরকার নাই, মাঝে মাঝে কিছু ভুলবা, মাঝে মাঝে কিছু জানবা, তবে বেসিক যেন কোনো সময় না ভুলে যাও। সেই জন্য স্যার ভুলতে বলছে, আমি তো স্যার পড়াশোনা ভুলে গেছি, এটি আবার বলো না। তবে মানে মানে আমার ওস্তাদের কথা বলতেই হয় যে রিপিটেশন ইজ দি সিক্রেট অফ লার্নিং। ভদ্রলোক যে একটা মানে মানে বাক্য আমাকে লাইফ টাইমে শিখাই দিচ্ছে, এটার কোনো কিন্তু বিকল্প নাই। তুমি যতই পড়ো, তুমি যদি বারবার না পড়ো তাহলে তুমি কিন্তু এটাকে মানে করতে পারবে না, ক্যাপচার করতে পারবে না, প্রডিউস করতে পারবে না।
এবং এইটা একজনে আরেকজনকে বলার চেষ্টা করবা যে আসলে কি করলে আমরা বিটি এবং এসবিটি ডায়াগনোসিস করতে পারবো। আন্ডার গ্রাজুয়েটে তারা বলবে তিনটা জিনিস, স্যার মানে ক্যাপচার বিট, ফিউশন বিট এবং এবি ডিসোসিয়েশন যদি থাকে এটা বিটি হবে, আরে না। কিন্তু তোমাদের এই জিনিসগুলো দেখা মানে বলতে হবে এবি ডিসোসিয়েশন এরকম। এরপরে হলো যে ডিটারমাইনিং দি মরফোলজি, আরবিবি মরফোলজি এবং এলবিবি মরফোলজি। এরপরে যে বুগাটা অ্যালগরিদম, এটা আমরা পরে আসতেছি, এই কোডটা যেটা এখানে আছে। এরপরে কিউআরএস ডিউরেশন, QRS duration more than 160 always suggest ventricular tachycardia. And in RBB morphology, QRS more than 140 millimeter suggest ventricular. যদি RBB থাকে এবং যদি QRS morphology 140 এর উপরে থাকে তাহলে এই যাবে। And does not exclude VT. In suspected if RBB type strongly suggest ventricular tachycardia, যদি এটা 160 এর উপরে চলে যায়। তারা তিনটা ভাবে ভাব করছে, মানে এক্সক্লুড করা গেল না, বেটি সাদা রাখছে। এরপরে সাসপেক্ট করতে বলছে যদি 140 সেকেন্ডস এর মতো হয় এবং এটা যদি আরবিবি থাকে এবং 160 যদি হয়ে যায় কিউআরএস ডিউরেশন, তাহলে সিম্পল কিউআরএস ডিউরেশন দিয়ে আমরা বলতে পারবো কিউআরএস ডিউরেশন 160 এর উপরে গেলেই আমাদের এটা বিটির ফেভারে যাবে। 140 হলে সাসপেক্ট করতে বলছে। এরপরে এক্সিস হলো মানে দেখো আমরা এর আগে বলছিলাম এক্সিস হলো রাইট সুপিরিয়র এক্সিস সাজেস্ট মানে বিটি, রাইট সুপিরিয়র এক্সিস মানে যদি থাকে, এবং ইন মানে আরবিবি লেফট এক্সিস অলওয়েজ সাজেস্ট বিটি। লেফট এক্সিস হলো -30 থেকে মানে +90 পর্যন্ত যেটা থাকবে সেটা -90 পর্যন্ত, সেটা হলো লেফট এক্সিস ডেভিয়েশন। উপরে এইটা, এখান থেকে এটা যদি ইন মানে আরবিবি লেফট এক্সিস অলওয়েজ সাজেস্ট হয়ে যায়, ইন এলবিবি রাইট এক্সিস অলওয়েজ সাজেস্ট বিটি। উল্টা দিক থেকে আরবিবি তে মনে রাখতে পারবো যে লেফট এক্সিস ডেভিয়েশন হলো এটা বিটি, আর এলবিবি তে রাইট এক্সিস ডেভিয়েশন হলো এটা বিটি সাজেস্ট করবে। এটাও মানে মানে মনে রাখার জন্য অনেক সময় মানে এলবিবি আরবিবি এটা মনে রেখে এক্সিস উল্টা পাল্টা হয়ে যায়। তাহলে যদি আরবিবি বলি যদি মরফোলজি আরবিবি থাকে তাহলে লেফট এক্সিস মানে হইলে এটা বিটি, আর মরফোলজি যদি এলবিবি থাকে তাহলে রাইট এক্সিস হইলে এটা বিটি। এরপরে আরবিবি মরফোলজি ক্রাইটেরিয়া ফর বিটি, এইখানে মরফোলজি V1 এ আপনি দেখেন, কিছু বলবেন? না আমি আজকাল মানে অ্যালার্ম না দিয়ে ঘুমাই গেছি, সরি, মানে এই জন্য ক্লাসটায় আমি ওরা তোরা কল না দিলে তো উঠতেই পারতাম না। কালকে ডিসিশনই নিয়েছি যে ওবি ওর ডিসিশন নিয়েছে অনেক পরে, যে আজকে পরীক্ষা নেওয়ার কথা ছিল ওদের, পরীক্ষার কোশ্চেন তৈরি করি নাই। আমি গত এক সপ্তাহ ধরে ওই যে মানে কালকে মাউন্ট রোডের যে প্রেজেন্টেশনটা করছি, এই প্রেজেন্টেশনটা করার জন্য আমি প্রায় 7 দিন সময় নিয়েছি। 7 দিন সময় নিয়ে ওইটার আমি তৈরি করছি। আমি মানে আগে বলছিলাম যে আমি একদিন যদি কোনো প্রেজেন্টেশনটা দেই, পরবর্তীতে ওই প্রেজেন্টেশন আর দেই না, আমি মানে হুবহু একই রকম প্রেজেন্টেশন আর তৈরি করি না, এখানে নতুন কিছু যোগ করার চেষ্টাই করি। স্যার কালকে স্যার আপনার প্রেজেন্টেশনটা কি স্যার পাওয়া যাবে কিনা স্যার? আমি স্যার ঢুকছি স্যার, কেন? পরে ঢুকছি। হ্যাঁ পাওয়া যাবে না কেন? আমি যে জিনিস তৈরি করি এটা তো ওয়ান টাইম, এটার পরে পরে তো আর ইয়ে হয় না, পরে তো আর ওই জিনিস থাকে না। কাজেই এটা মানে আমি ধরে রাখারও কোনো চেষ্টা করি না, আমি কখনোই চেষ্টা করি না। আমার সব প্রেজেন্টেশন আমি আপনাদের মধ্যেই দিয়ে দিতে চাই, যে এখানে যদি কিছু হয় তাহলে সেটাই এরপরে আমরা নেক্সট আরেকটা প্রেজেন্টেশন করতে চাইতেছি। কালকে রাত্রে এসের পরে আমার অজয় এই দিছে ফোন দিছে, স্যার আপনি তো একুট করোনারি সিনড্রোম করছেন, এখন ক্রনিক করোনারি সিনড্রোম করেন। তখন আমি মানে বলছি যে ঠিক আছে আমি ক্রনিক করোনারি সিনড্রোম করব, কিন্তু আমি একা এবার করব না, তোমরাও এবার সাথে থাকতে হবে। সব আমি একা থাকতে ক্যাথলেট চলে আসতেছে স্যার। হ্যাঁ ক্যাথলেট চলে আসছে, খুব সুন্দর। আজকে ম্যাডাম তো দেখলাম অনেক বেশি ইয়ে ছিল, সুফিয়া ম্যাডাম। ম্যাডাম তো
মানে মানে প্রত্যেকটা মানুষের উইক পয়েন্ট জানতে হবে যে তার উইক পয়েন্ট কি। সুফিয়া রহমানের উইক পয়েন্ট হলো সিলেট, আর কিছু না। মানে টাকা না, পয়সা না, এই না, কিছু না। এখন মানে হ্যাঁ, এখন মানে এইখানে বলি, সেদিন তো বলি নাই, না বলাটা ঠিক হবে না। ম্যাডাম 1 কোটি টাকা দিয়ে আমাদের একটা ক্যাথল্যাব কিনে দিতে চাইছিল, মানে কিসে ইন্ডিয়ান স্যার? একটা ক্যাথল্যাব ডোনেট করতে চাইছিল, জি। কিন্তু হ্যাঁ, কিন্তু মাউন্টেড রাইডে নেয় নাই। আমি নাম উল্লেখ করি নাই তাদেরকে। আমি বলছি যে 1 কোটি টাকা ডোনেশন আছে, আমরা 1 কোটি টাকা নিতে পারেন। মাউন্টেডরা বলছে যে না, এটা তো কোনো অর্গানাইজেশন না, কে যেন ওই যে চ্যারিটারি অর্গানাইজেশন না, যে আমরা এটা টাকা নিতে পারি। যে দিতে চাইছে তার মানে নেক হায়াত পূরণ হোক, আল্লাহ মনের আশা পূর্ণ করুক, কিন্তু আমরা আমাদের টাকা আছে, আমরা আমাদের টাকা দিয়েই কিনতে পারবো। এই জন্য তার টাকাটা। ম্যাডাম তো স্যার দেখি স্টিল নাও ডাইনামিক। হ্যাঁ, তার বয়স মানে জন্ম কত তারিখে জানেন? মানে 15ই ফেব্রুয়ারি 1952। আমার চেয়ে 10 বছরের সিনিয়র, আমার চেয়ে 10 বছর বেশি বয়স। আমি যদি এখন 58 হই, মানে 59-এ চলে যাই, তাহলে ম্যাডামের বয়স হবে 69। 70 আছে স্যার। এখনই আমাদের চেয়েও মানে ভালো ডাইনামিক আছে। ডাইনামিক ম্যাডাম, খুব ডাইনামিক। ঠিক আছে, আমরা এটা একটু শেষ করে ফেলি। এক্সারসাইজ ডেভিল, এই যে দেখেন আরবিবি মরফোলজি ফর ব্রিটি ক্রাইটেরিয়া। মরফোলজি যদি V1 এ আরবিবি থাকে, অথবা যদি বাইফেসিক তারপরে যে আর এটা যদি প্রথম মানে এটা যদি হয়, এটা রেবিট ইয়ার বলছে, এটা মানে রেবিট মানে কি? এটা খরগোশের কান, এই রেবিট ইয়ার। আর যদি আর এর চেয়ে বেশি থাকে, সেইটাকে বলছে যে মরফোলজি, এটা ডায়াগনস্টিক আরবিবি ক্রাইটেরিয়া। আর এই নিচে V5 V6 এ যেরকম দেখাইছে, V6 এ ডিপ এস থাকে, মানে আর ইজ মোর দেন মানে আর ইজ লেস দেন এস ওয়েভ। এস ওয়েভটা বড়ই হওয়ার কথা, আর এস রেশিও লেস দেন 1। আর এর চেয়ে এস বেশি হবে মানে আরবিবি তে V5 V6 এ, এখানে 6 এ দেখাইছে। এবং কিউএস অথবা কিউ ডমিনেন্ট আর, অথবা মরফোলজিক্যাল আর ওয়েভ অর নো কিউ ওয়েভ, এস আর এস কিউ ওয়েভ। মানে মরফোলজি যদি এরকম আরবিবি থাকে, সেটা বিটি ক্রাইটেরিয়া ফুলফিল করবে। 3টে ক্রাইটেরিয়া বলছে, একটা হলো প্রমিনেন্ট আর ওয়েভ, মানে মনো আর বেসিক আর, এখানে কিন্তু আর ড্যাশ নাই, শুধু সিঙ্গেল একটা আর প্যাটার্ন আছে। আর যদি বাইফেসিক আর থাকে তাহলে এরকম থাকবে, এবং যদি থাকে মানে রিপিটারের মতো আর বড় থাকবে আর এর চেয়ে, এবং V5 V6 এ এস বড় থাকবে আর এর চেয়ে, এরকম যদি হয় ক্রাইটেরিয়া। আর এলবিবি ক্রাইটেরিয়া বলছে, এটা 3টা ক্রাইটেরিয়া এখানে বর্ণনা করছে। B1 হবে B2 তে, এবার ইনিশিয়াল আর ওয়েভ মোর দেন 30 মিলি সেকেন্ডস যদি থাকে, ইনিশিয়াল আর ওয়েভ এইখান থেকে শুরু করে, ইনিশিয়াল থেকে শুরু করে এট দি হাইট অফ দি আর ওয়েভ, এটা 30 মোর দেন 30 মিলি সেকেন্ডস এর যদি বেশি হয়। 30 মিলি সেকেন্ড মানে কত ঘর? একটার ভিতরে থাকে হলো তোমার হলো 40 মিলি সেকেন্ড। 40 মিলিসেকেন্ড, জি স্যার। নাকি না স্যার, 0.2 সেকেন্ড। ওই তো এক ঘর সমান 40 মিলিসেকেন্ড। 0.2 সেকেন্ড হলে তো তোমার 5টা ঘরে, 5টা ঘরে 0.2 মানে 200 মিলি সেকেন্ড। একটা ছোট্ট যদি ঘর তার চেয়েও যদি হয় মানে সমান হয়, তার চেয়েও কম আর কি। ইনিশিয়াল আর ওয়েভ যদি 30 মিলি সেকেন্ডের বেশি হয়, 40 মিলি সেকেন্ডে এসেছে। হ্যাঁ, তাহলে 30 একটা ঘরের চেয়েও যদি তোমার কম হয়, সেটা হলো এইটা। নেক্সট হলো অনসেট অফ দি আর টু নিডার অফ দি এস মোর দেন 40 মিলি সেকেন্ডস। এই দেখো এইখানে সেকেন্ড ওয়েভটা দেখো, এই যে অনসেট অফ দি মানে অনসেট অফ আর, এই তো অনসেট অফ দি আর থেকে এবং এস পর্যন্ত,
এই যে আর এবং এস পর্যন্ত যদি মোর দেন মানে 60 মিলি সেকেন্ড হয় তাহলে এটা দেড় ঘরের মতো যদি হয় তাহলে সেটাও। এরপরে নস্ট মানে ডাউন স্ট্রোক, এই যে নস্ট যদি ডাউন স্ট্রোক থাকে, এই তিনটে ক্যারেক্টার বর্ণনা করছে এলভিবি কে। হ্যাঁ, এটা আমিও মনে রাখতে পারিনি, এখন আবার আজকে পড়ার পরে হ্যাঁ কি হয়েছে? হুম? এবং এনি কিউ যদি মানে V6 এবং V5 মানে 6 এর কথা বলছে, এখানে ডিপ এস এর কথা বলছিল, এখানে যদি কিউ থাকে, হ্যাঁ যদি কোনো কিউ ওয়েভ থাকে, সাধারণত কিউ ওয়েভ থাকার কথা না V5 V6 এর দিকে, V5 V6 এ কিউ ওয়েভ থাকার কথা না, কারণ এখানে যে তুমি যদি দেখো ডিফ্লেকশনটা দেখো, এবং এটা যায় টুয়ার্ডস দি ভেন্ট্রিকল মানে ভেক্টর, মেইন ভেক্টরটা যায় ডাউনওয়ার্ডস এন্ড টু দি লেফট, এখানে পজিটিভ ডিফ্লেকশন থাকার কথা। এখানে যদি কোনো কিউ ওয়েভ থাকে, তার মানে উল্টা দিকে যদি কোনো ডিফ্লেকশন থাকে তাহলে সেইটা, এখানে এনি কিউ ওয়েভ V6 এ অথবা কিউএস অর কিউআর, কিউএস অথবা কিউআর যদি থাকে তাহলে এইটা সাজেস্ট করে তোমার হলো বিটির ক্যারেক্টারিস্টিক্স এর দিকে। এরপরে হলো আরবিবি মরফোলজি ফর এসবিটি, এটা হলো যে এটা আমরা না পড়ি, এটার সাথে আর এলবিবি মরফোলজি ফর এসবিটি এইরকম থাকবে, এসবিটি মরফোলজি এটা এই ক্যারেক্টার সাথে না মিললেই তো আমাদের সেটা এলবিবি ক্রাইটেরিয়া থাকবে। তবু এইখানে এটা উল্লেখ করে দিয়েছে যে এরকম আরএসআর প্যাটার্ন থাকবে, প্রথমটা হলো কোচা অল্প থাকবে আর পরেরটা বেশি থাকবে, কিন্তু এটা ঠিক রিভার্স হলো এইখানে। এখানে বলছে আর ইজ মোর দেন আর ড্যাশ, আর এখানে আর ড্যাশ ছোট এবং আর বড়, এই যে রিভার্স কন্ডিশন এটা সাজেস্ট করে এসবিটি। আর এখানে যেটা বলছে সেখানে এটা এখানে ইনিশিয়াল যে আর ওয়েভ মোর দেন 30 মিলি সেকেন্ড অথবা আর এর প্যাটার্ন যেভাবে দেখাইছে নস্ট মানে কিউআরএস দেখাইছে, এটা ঠিক এইভাবে না। তাহলে এই যে আরবিবি মরফোলজি, এই যে শকত একবার আপনার কোশ্চেন যে মরফোলজি ক্রাইটেরিয়া, এই যে আলবিবি এবং এলবিবির মরফোলজি ক্রাইটেরিয়া, এক্সিস ডেভিয়েশন, কিউআরএস ডিউরেশন মানে এবি ডিসকর্ডেন্ট এবং ডিটারমিনেশন অফ দি বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এই যে জিনিসগুলো এগুলো সবগুলোই যদি একত্রে করি, মোর কি রিয়াকশন মোর দেখাইতেছে কেন, সরি ওকে। এরপরে আপনি সেটা দেখি আমরা যে সরে না কেন, এই বুগার্ডের ক্রাইটেরিয়া যেটা আছে, বুগার্ডের সাইন যেটা আছে, সেইটা আপনি যদি এখন একত্রে হিসাব করেন এপাশে, তাহলে যে যেটা দেখতে পারবেন সেটা হইতেছে নো প্রিকর্ডিয়াল লিড হ্যাজ বোথ আর এন্ড এস। তারপর 2 হলো ওয়ান সেট অফ দি আর ওয়েভ টু দি নাডির অফ দি এস ওয়েভ মোর দ্যান 100 মিলিসেকেন্ড ইন এনি অফ দি V1 and V2, এটাও বিটি। AB dissociation morphological criteria both B1 and BC support BT and none of the above, যদি হয় তাহলে SBT। এটা হলো তোমার এক ধরনের মানে ক্রাইটেরিয়া। আর লিড ইন AVR এ যদি থাকে ইনিশিয়াল আর ওয়েভ এবং পরবর্তীতে এটা যদি থাকে, এই AVR অ্যালগরিদম দিয়েও এভাবে ডিটারমাইন করা যায় এবং বুগার্ডের সাইন দিয়েও এভাবে ডিফারেন্সিয়েট করা যায়। আর এই যেগুলো আছে, this is essentially the same as having positive or negative concordance. If all the precordial leads consisting of either morphology R or S waves, then the BT is diagnosed. যদি সবই থাকে, if there are any RS complex present in B1 to 6, move to the next step. এটা হচ্ছে অ্যালগরিদম যেটা বলছে
সেইগুলো ই করে দেখছে। If QS complex are present in B1 to B6, then RS interval is measured. There is time from the onset of the R to the nadir of the S wave. ওগুলোরে বর্ণনা করছে more than 100, more than 100, less than 100. If AB dissociation যদি থাকে, এই সবগুলো এই যে B1 ক্রাইটেরিয়া, LBB, RBB এই ক্রাইটেরিয়া গুলো সব বর্ণনা করা আছে এখানে। ওগুলোর ডিটেইলস আবার এই B6 এ কিরকম কিউ ওয়েভ থাকবে এগুলো বর্ণনা করা আছে। এটা আমি ওই নেট থেকে নিয়েছিলাম, সেজন্য এখানে সবগুলো কম্পাইল করে এক জায়গায় রেখে দিয়েছি তোমাদের। আর টর্সাডিস ডি পয়েন্টিস এটা মানে ইসের জন্য একটা টুইস্টিং ই থাকে পরীক্ষার সময়, ওই ইসে কোশ্চেন থাকে টর্সাডিস ডি পয়েন্টিস, হোয়াট ইজ টর্সাডিস ডি পয়েন্টিস এবং এগুলার ম্যানেজমেন্ট থাকে। এটা মানে পলিমরফিক ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, এটা ইসের মধ্যে থাকে, স্পটিং ও থাকে। বুরগার্ডার সিনড্রোম, এটা ওই যে আর মানে বুরগার্ডার সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আরবিবিবি প্যাটার্ন থাকবে, কিন্তু উইদাউট এনি ইসকেমিয়া থাকবে। ইসকেমিক কোনো সিমটম থাকবে না, ইসিজি তে থাকবে আরবিবি উইথ এসটি সেগমেন্ট এলিভেশন ইন B1 and B2 বাট নো প্রলঙ্গেশন অফ দি কিউটি ইন্টারভ্যাল। এবং এটা এক্সেপশনাল যে ই থাকবে না, ক্লিনিক্যালি থাকবে না। তোমাদের সেকেন্ড পার্ট পরীক্ষার সময় খুব জিজ্ঞাসা করি যে বুরগার্ডার সিনড্রোম কিভাবে ডায়াগনোসিস করা যায় চ্যানেলোপ্যাথিতে, এবং ট্রিটমেন্ট একমাত্র যদি ইমপ্লান্টেবল ডিফিব্রিলেটর আইসিডি, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এরকম যদি থাকে তাহলে এটা একটা বিজারি হোয়াইট কমপ্লেক্স থাকে এবং একমাত্র চিকিৎসা ডিসি কার্ডিওভার্সন। যে অ্যাজ এ হোল সামারি করে বলা আছে যে নর্মাল সাইনাস রিদম উইথ পিবিসি, মাল্টিফোকাল পিবিসি, ব্রাইডিয়ারিথমিয়া, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি জাস্ট প্রলঙ্গেশন অফ দি পিয়ার ইন্টারভেল, ট্রিটমেন্টের দরকার হয় না। সেকেন্ড ডিগ্রি হলো ইন্টারমিডিয়েটলি প্রলঙ্গেশন, মাঝে মাঝে থাকবে মাঝে মাঝে থাকবে না। এর যদি পিয়ার ইন্টারভেল সাকসেসিভলি যদি বড় হতে থাকে এবং একটা ড্রপ বিট থাকে, এটা উইঙ্কি ব্যাক টাইপ 1। আর যদি পিয়ার ইন্টারভেল ফিক্স থাকে তাহলে এটা উইঙ্কি ব্যাক 2। এবি ব্লকের একটা তোমাদের লেকচার আছে আমার দেওয়া, আমি স্টার প্যাসিফিকে দিয়েছিলাম, এটা খুব ভালো লেকচার আছে, ওইটা থেকে এবি ব্লকটা পড়ে নিবা। ওখানে 2:1 ব্লক আর হলো কমপ্লিট হার্ট ব্লক, এবি ডিসোসিয়েশন, কমপ্লিট হার্ট ব্লকের মধ্যে পার্থক্যগুলো ওখানে দেওয়া আছে। থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এখানে ওই যে পরীক্ষার সময় বান্ডেল ব্রাঞ্চ ব্লকে তুমি মানে ই করবা কিনা, পেসমেকার লাগাবা কিনা জিজ্ঞাসা করে। আমার খুব ফেভারিট কোশ্চেন যে তোমার বান্ডেল ব্রাঞ্চ ব্লক আছে তুমি লাগাবা কিনা, অথবা তোমার বাইফেসিকুলার ব্লক আছে তুমি এখানে মানে পেসমেকার লাগাবে কিনা। তোমার উত্তর হবে যে বাইফেসিকুলার অথবা ট্রাইফেসিকুলার ব্লক অথবা বান্ডেল ব্রাঞ্চ ব্লক যেটাই থাকুক না কেন, তার সাথে যদি পারসিস্টেন্ট অথবা ইন্টারমিটেন্ট কমপ্লিট হার্ট ব্লক অথবা টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক থাকে উইথ সিমটম থাকে, তাহলে ক্লাস 1 ইন্ডিকেশন পেসমেকার লাগানো। যেটাই থাকুক না কেন, বাইপেস এর সাথে তোমার ইন্টারমিটেন্টলি অথবা কমপ্লিট মানে তোমার কমপ্লিট হার্ট ব্লক আসতে হবে অথবা টাইপ 2 সেকেন্ড ডিগ্রি এবি ব্লক আসতে হবে, প্লাস সিমটম থাকতে হবে। এগুলো যদি না থাকে তাহলে এটা ক্লাস 2 ইন্ডিকেশন। শুধুমাত্র ফার্স্ট ডিগ্রি ছাড়া সমস্ত জায়গায় পেসমেকার লাগানো যায়, ক্লাসের লেভেলের ইন্ডিকেশন ভিন্ন হবে। ক্লাস 2B হবে তুমি মানে যদি সেকেন্ড ডিগ্রিতে অ্যাসিম্পটোমেটিক পেশেন্টে তুমি পেসমেকার লাগাও। পেসমেকার লাগানো যাবে না যে এমন কথা না, কিন্তু বেনিফিট পাবে কি পাবে না সেটা আলাদা জিনিস। এখানে দেখো এই যে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক যখন বলছে B1 এ দেখো আরটা ছোট ছিল এবং আর ড্যাশটা বড় ছিল, এটা কিন্তু হবে না। B5 B6 এস থাকবে।
লিড ওয়ানের ডি পেজ দেখেই তুমি দেখতে বুঝতে পারবা যে এটা মানে আরবিবির দিকে চলে যেতেছে। রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক নর্মাল এরকম থাকে, আর অ্যাবনর্মালি এরকম হয়। লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এলবিবি মরফোলজি এরকম থাকে, কিউরেস কমপ্লেক্স হোয়াইট থাকে। হার্ট ব্লকের কবিতা আছে, if R is far from P, then you may call it first degree. Longer and drop, then you have a winky bar. If P does not grow through, then you have Mobius type 2. And third degree blocker হলো if P's and Q's does not agree, then you may have third degree. এটাও নেটে ছিল, নেট থেকে এটা বাইর করে নেওয়া, জাস্ট একটু গল্পের মতো। থ্যাংক ইউ। Thank you, sir. For nice class. আমার তো প্রিপারেশন ছিল না, আমি তো পড়ানোর জন্য তোমাদের প্রস্তুত না। জি স্যার, কালকে রাতে তো প্রেজেন্টেশন কিন্তু স্যার এটা অনেক ইলাবোরেট প্রেজেন্টেশন যেটা পড়ালেন স্যার আজকে। এটা দেখি এটা কাদের জন্য তৈরি করছিলাম, খুব সম্ভবত এটা এক্সিস এর জন্য তৈরি করা ছিল, দেখি। হ্যাঁ, খুব বেশি দূরেও করি নাই, 7/9/2000 মানে তৈরি করছিলাম, এটা এক্সিস এর জন্য। এক্সিসে ওই যে পোস্ট গ্রাজুয়েট মানে স্টুডেন্ট যখন থাকছে তখন তাদের জন্য বলছি যে আন্ডার গ্রাজুয়েটের দরকার নেই, পোস্ট গ্রাজুয়েট যারা করতে চাও অথবা কার্ডিওলজিতে যারা কেরিয়ার করবা তাদের জন্য। আচ্ছা, শোনো, সম্ভবত আগামী শনিবার সম্ভবত রোজা চলে আসবে। জি স্যার। রোজা হয়ে গেলে তোমাদের সাথে আনুষ্ঠানিক ভাবে এটাই মনে হয় যে শেষ ক্লাস আর কি। রোজার পরে তো আর সম্ভবত ক্লাসের কোনো শিডিউল রাখি নাই, মানে মে পরে জুনের পরে আলাদাভাবে ক্লাসের শিডিউল তৈরি করবো আর কি। এই সেশনটায় বাকি যে কয়দিন থাকবে এই কয়দিন একটু ঘুরে ঘুরে বেড়াবো আর কি এইরকম। আর ইসের পরে মানে জুনের পরে তো আমিও থাকতেছি না, আমি লাস্ট ওয়ার্কিং ডে আমার 31/5, জুনের 1 তারিখ থেকে আমি থাকবো না। কাজী জুনের 1 তারিখ অথবা জুলাইয়ের 1 তারিখ, জুনের 1 তারিখ থেকে হয়তো নতুন শিডিউলে হয়তো ক্লাস তোমাদের অন্যভাবে শিডিউল করবে, যেভাবে সেভাবে। বাই দিস টাইম তোমাদের তো সবকিছু মোটামুটি ভাবে যারা আছো তাদের শেষ হয়ে গেছে, তবে পড়াশোনার বিকল্প নাই। মানে এইটা সেশনটা যদি চালু রাখতে পারো, এই মর্নিং সেশনটা অ্যাটলিস্ট সকাল 8টায় সেশনটা, তাহলে দুইটা জিনিস হবে, এক হলো তুমি রাত জাগা কমবে, দুই হলো সকালে ওঠার প্রবণতা বাড়বে।